আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি খান জুবাইর হোসেন। আমার কোম্পানির নাম খানস গ্লোবাল। আমি আপনাদের গাইডের ব্যবসার যে পার্টটা নিয়ে এখন কথা বলবো, যে আপনি একবার গাইড নিয়েছেন ভালো পড়েছে, দুইবার নিয়েছেন ভালো পড়েছে, তিনবার নিয়েছেন সেটাও ভালো পড়েছে, চারবার এবার আপনার মালটা কথার কথা খারাপ আসছে। অথবা একবার মাল নিয়েছেন ভালো পড়েছে, পরের বার খারাপ পড়েছে, আপনার কাছে মনে হচ্ছে যে মালটা আমাকে ইচ্ছা করে ব্যবসা করার জন্য আমাকে ইচ্ছা করে ঘুষায় দিছে, অর্থাৎ ইচ্ছা করে আপনাকে একটা খারাপ মাল দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ডেফিনেটলি সমাজে তো 60% অথবা 40% ব্যবসায়ী এরকম বাজে থাকবেই, যদি সেই সমাজটা কলুষিত সমাজ হয়, যেখানে রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন মানুষ দেখে। সেই সমাজে যদি আপনি বসবাস করেন আর সেই সমাজে ওই ব্যবসায়ীও যদি বসবাস করে, তাহলে এটা তার ইন্টেনশনাল অপরাধ অথবা ইন্টেনশনাল চতুরগিরি, অর্থাৎ তার ইচ্ছাকৃত চতুরতা। ঠিক আছে? আপনি যেমন রাতারাতি অতিরিক্ত লাভ করতে চান, উনিও রাতারাতি লাভ করতে চায়। তাহলে এখন আপনাদের দুইজনের মধ্যে উনি আপনাকে লাভ করে ছেড়ে দিলে আপনি একটা মারা খেলেন, আর উনি যদি আপনাকে অতিরিক্ত লাভ না করে আপনাকে একটু ছাড় দেয়, তাহলে আবার আপনি সাধারণ ক্রেতার সাথে আহ, আপনার ব্যবসা করে আপনি বেশি উপকৃত হলেন। তাহলে কিন্তু আপনি যে যে সাপ্লায়ারকে আপনি দোষ দিচ্ছেন, অ্যাকচুয়ালি এটা আপনার দোষ দেওয়া ঠিক না, বরঞ্চ আপনি সেখানে হেরে গেছেন ব্যবসার ডিল করতে যে। এই মানসিকতাটা আগে আপনাকে বহন করতে হবে। তাছাড়া আপনি ওই আল্লাহর কাছে অভিশাপ দিবেন, অমুকের কাছে তমুক বলবেন, এগুলো হচ্ছে ফাজলামি। এগুলো অ্যাকচুয়ালি ব্যবসায়িক মানসিকতা না। আপনাকে মাথায় রাখতে হবে, আমি যার কাছ থেকে মাল কিনছি সেও ব্যবসা করতেছে, আবার আমিও মাল নিয়ে সাধারণ ক্রেতার কাছে অথবা ব্যবহারিকের কাছে, খুচরা ব্যবহারিকের কাছে আমিও কামাই করছি। সে ফাপড়বাজ হলে আমিও ফাপড়বাজ, সে বাটপার হলে আমিও বাটপার, সে ভালো হলে আমিও ভালো। আপনাকে সবার আগে এই রেসপেক্ট জিনিসটা ডেভেলপ করতে হবে আপনার ব্রেনের মধ্যে। তারপরে যে আপনি ব্যবসায়ী হতে পারবেন, এরপরে আপনারা যখন ক্রেতা, অনেকে বলে যে কেনার সময় যদি ব্যবসা না হয়, বেচার সময় ব্যবসা হয় না। তো কেনার সময় ব্যবসাটা কিভাবে হবে? আপনি খালি ওই ইন্ডিয়ান ছোট লোক জাতির মতো, আমি তো এই গ্যাঞ্জাম ফ্যাসাদ দেশে জুলাইয়ের গ্যাঞ্জাম ফ্যাসাদ পরে যে আমি ইন্ডিয়ার দুর্নাম করি তা না। আমার কোম্পানি যেদিন থেকে জন্ম নিচ্ছে সেদিন থেকেই ইন্ডিয়া চায়নার দুর্নাম আমি করি, ইন্ডিয়ারও করি চায়নারও করি, কারণ এরা যত কমে পারা যায় তত কমে যাবে। আর এটি হচ্ছে একজন মানুষের মানসিকতাটাকে ফকিন্নি বানায় ফেলে। এবং এখন দেখেন সারা বিশ্ব আপনি ঘুরবেন, ইন্ডিয়া, পাকিস্তান, চায়না, এদের সব ফকিন্নি জাত বলে। আমেরিকায় রাস্তায় ঢুকবেন, চায়না প্রোডাক্ট দেখলে বলে চায়না, চাইনা। চায়নাকে আই ডোন্ট ওয়ান্ট মানে চাইনা। তাহলে সারা পৃথিবীতে চায়না নিজেকে লো কস্ট বানায় ফেলছে, ইন্ডিয়া ছোট লোক জাতি বানায় ফেলছে, শুধুমাত্র তার কম দাম কম দাম কম দাম এই মানসিকতার জন্য। আর যেটা আমি শুরু থেকেই আমার ভিডিও থেকে বলে আসতেছি, যে আমি তাদের এই কম দাম, কমের মধ্যে ভালো, এইগুলো সব দৌলতদিয়া ঘাটে পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না বাংলাদেশে। এটা আমার কাছে কেউ আসবেন না এই ব্যাপারে। কমের মধ্যে ভালো নামে কোনো শব্দ নেই। টাকা পয়সা, বেতন, বোনাস, থাকা সব দিয়ে একটা আপনজন খুঁজে পাওয়া যায় না, একটা বিশ্বস্ত মানুষ খুঁজে পাওয়া যায় না, অর্থাৎ একটা মানুষ নামের একটা কোয়ালিটি খুঁজে পাওয়া যায় না। আর আপনি সেখানে কমের মধ্যে ভালো খুঁজতেছেন। কমের মধ্যে ভালো খুঁজতে গেলে তো আপনার কপালে ওরকমই জুটবে, দৌলত দিয়া গাঢ় জুটবে। কারণ আমাদের সমাজে ওর থেকে কমের মধ্যে ভালো আর কোথাও নাই। তাহলে এবার আসেন, আসলে মানুষ কেন আপনাকে ঠকায়? আপনি কাকে ঠকান সেটা পরের কথা। মানুষ কেন আপনাকে ঠকায় অথবা ঠকানোর সুযোগ পায় গাইডের ব্যবসায়, অথবা কি কারণে আপনার খুঁতখুঁতানি আপনাকে ঠকায়, আর বেসিক্যালি ঠকটা খেলেন কোথা থেকে? যেমন আমরা এই যে ডক্টরের কাছে যাই না, ডক্টর কি করে? ডক্টরের কাছে আপনি কেন যান বলেন? আপনার শরীরে একটা রোগ বাসা বাঁধছে, যেটা আপনাকে পেইন দিচ্ছে, হয় দাঁতের সমস্যা, নয় চোখের কারণে মাথা ব্যথা, মাথা নাড়াইতে পারতেছেন না, নয় ঘাড় নাড়াইতে পারতেছেন না, নয় পেটে ব্যথা, নয় বুকে ব্যথা, কিছু একটা ব্যথা, অর্থাৎ পেইন জন্ম নিছে আপনার শরীরে। আর এইটার উপর কে এক্সপার্ট? সে এক্সপার্টের কাছে আপনি যাচ্ছেন যেন সে আপনার ব্যথাটা নামায় দেয়। এই শরীরজনিত যদি যেটা হয়, আর সেইটার জন্য যার কাছে যাচ্ছেন তাকে বলা হয় ডক্টর। সে একজন ইঞ্জিনিয়ার ক্যাটাগরির, আপনার শরীরের ইঞ্জিনিয়ার বলতে পারেন। ডক্টর অফ সার্জারি অর্থাৎ শরীরের ইঞ্জিনিয়ার, সেটা একটি ইঞ্জিনিয়ারিং বিদ্যা। আমি যেটা
বুঝি, কারণ ইঞ্জিনিয়ার কাজ হচ্ছে লজিক এবং টেকনিক্যাল জ্ঞান, লজিক এবং টেকনিক্যাল জ্ঞান। এখন যে ডক্টর বাপের টাকায় ছেলে বকাটে হয়ে গেছে, মেয়ে বকাটে হয়ে গেছে, অথবা লেখাপড়া করে না, কোথাও চান্স পায়নি, বাপের টাকা আছে, 25 লাখ খরচ করে দিয়ে বাংলাদেশ মেডিকেলে ভর্তি করে দিছে, ওইটা তো 4 বছরের জায়গায় 6 বছর পরে পাশ করবে, কিন্তু ওইটা তো অরিজিনাল কোয়ালিটি ডক্টর হতে পারবে না। নিজের বাপ মারেই নিজে অপারেশন করতে পারবে না, করতে গেলে বলবে আমার স্যার রে দিয়ে অপারেশন করাবো, আমার স্যারকে দিয়ে অপারেশন করাবো। অর্থাৎ সে নিজের প্রতি আস্থা নেই তার দক্ষতার উপরে। আবার কিছু কিছু ডাক্তার আছে যারা ওই হুজুর যেমন পীরে পরিণত হয়ে যায় মুরিদের গুণে, তেমন ওই ডক্টরের সামনে চেম্বারে ওই সামনেটা চৌকি তুলে পরে এক সেমরিরে বসায় দেয়। হ্যাঁ, আর ইন্ডিয়াতে রোগী ফেরত আসছে, ইন্ডিয়া থেকে বলে দিছে রোগী বাঁচবে না, সাতটাও বোধহয় 300 টাকার একটা ওষুধ দিছে, 8টা 10টা চেক আপ করলো, করিডোরে 300 টাকার ওষুধ দিছে, খেয়ে রোগী এখন দিব্যি দৌড়ে বেড়াচ্ছে। এরকম গল্প বলার ওই সামনের টেবিলে যারা ওই যে রিসিপশনিস্ট অথবা আপনার সিরিয়াল লেখে, অথবা ওই হসপিটালের মধ্যে ডাক্তারের ব্রোকারি করে বেড়ায়, ফার্মাসি হসপিটালের নিচে অনেক সময় ফার্মাসিউটিক্যালস থাকে, তারপরে বিভিন্ন অফিসের অ্যাডমিনের লোকজন থাকে, তারাও ওই যে ডক্টরের কাছ থেকে একটু কিছু খাবে, তারা এরকম কথাবার্তা বলে ডাক্তাররে মনে করেন আপনার ওঝা অথবা পীর ক্যাটাগরির লেভেলে পৌঁছায় দেয়। কথা বুঝতে পারছেন? বেসিক্যালি একজন ডক্টরের বেসিক হলো আন্ডারস্ট্যান্ডিং ইয়োর পেইন। এখন যে ডক্টরের কাছে গেছেন সেই ডক্টর যদি তার গুণগত মান দিয়ে, অথবা আপনার অ্যাবনর্মাল, এটা আপনার কারণেও এটা হয়, আপনার কারণে হয়, কারণ আপনার পেইনটা জন্ম কি অথবা আপনার সিমটম কি সেটা আপনি বোঝেন না, না যে ডাক্তার আবল তাবল বলতেছেন, তো ডক্টর তো তখন বাধ্যই আপনাকে চেক আপ করবে। বাট আপনি যদি চোখ বন্ধ করে ফিল করেন আমার কোথা থেকে কি কি সমস্যা টের পাচ্ছি, এটা সুন্দর করে যদি ডক্টরকে বলতে পারেন, তো আর ওই ডক্টরটা যদি অরিজিনালি ডক্টর হয়, তাহলে আপনাকে কিন্তু এত চেক আপ করার প্রয়োজন হবে না। আপনার প্রবলেম আগে আপনাকে বুঝতে হবে, এবং বোঝার পরে সেটা সুন্দরভাবে উপস্থাপন করাটাও আপনাকে জানতে হবে, তাহলে ডক্টরের রোগ খুঁজে পেতে কোনো সমস্যা হয় না, কোনো সমস্যা হয় না। আপনাদের কোয়ালিটি যদি আপনাদের ভাবির মতো হয়, সেই এসি ছেড়ে দিবে, ফ্যান পাশে দিয়ে মানে ফুল ফোর্সে দিয়ে দিবে, এরপরে জানলা টালনা খুলে রেখে ঘুমাবে, সকালবেলায় উঠে বলবে যে আমার কাশি, বুকে ব্যথা, আমার থাইরয়েডের সমস্যা, আমার অমুক সমস্যা, জামাই তো আমাকে কেয়ার করে না ডক্টর, কথা বলতে পারছি না। আর ডক্টর তখন কেসে 17,000 টাকার চেক আপ দিছে উত্তরের কমফোর্ট হসপিটালে। পরে বেরিয়ে আসার পরে ডক্টর রুমে আবার ঢুকছি আমি, ঢুকে বলি যে সে জানলা খুলে এসি ছেড়ে দিয়ে আর ফ্যান পাশে দিয়ে ঘুমাইছে, সকালে উঠে বলতেছে জামাই তো আমাকে কেয়ার করে না, আমাকে সময় দেয় না, সারাদিন খালি ব্যবসা ব্যবসা ব্যবসা, আমার অবহেলায় অবহেলায় আমার জীবনটা শেষ হয়ে গেল। আর আপনিও 15টা চেক আপ দিয়ে দিচ্ছেন, আপনার এই চেক আপ 13টা চেক আপ না 9টা চেক আপ, এইটা করতে আমার প্রায় দেখলাম 17,000 টাকা, আমি রিসিপশনে যে কথা বলছি 17,000 টাকা লাগবে। তা 17,000 টাকা 5 বছর ব্যবসা করে 17,000 টাকা কি জিনিস এটা চোখে দেখছি মিয়া? ইয়ার কি মারার জায়গা পান না? আমার বউরে কি জিজ্ঞাসা করছিলেন জামাই কি করে? তো বউ তো খুব ভাব মেরে বলতো জামাই বাইন হাউসের এমডি, গার্মেন্টসের মালিক। আর মনে করেন আপনি আমার আইসি বউয়ের সর্দি কাশি নিয়ে আপনি আমার সুন্নতে কতনা দিয়ে দিতেন মিয়া? এটা কি পেশেন্ট দেখলেন? আপনি কি ডাক্তার বলেন? ইএনটির উপরে কোন জায়গাতে কি পড়াশোনা করেছেন বলেন? পিজি হসপিটালে 6টা ডিপার্টমেন্টের হেড আমার পরিবার। প্রফেসর গাজী শামীমের নাম শুনছেন? পিজি হসপিটালে ভাস্কুলার সার্জারি করিমের নাম শুনছেন? ডক্টর তাবাসুমের নাম শুনছেন? ডক্টর সুজার নাম শুনছেন? খালি জিজ্ঞাসা করেন আমার কি হয়। রেলা খাতুনের নাম শুনছেন? তা গাইনি থেকে শিশু থেকে শুরু করে অটিজম থেকে শুরু করে ডেন্টাল থেকে শুরু করে সার্জারি থেকে শুরু করে ভাস্কুলার সার্জারি থেকে শুরু করে কোনটা আমার পরিবারের মধ্যে পিএইচডি করা নাই? 11টা খালি পিএইচডি। আর আপনি পেশেন্টের রোগের জন্ম কোথা থেকে, আর এটা কি করলে ঠিক হবে, কত সিম্পলি এটা ঠিক হবে, তার অভ্যাসে ঠিক হবে, যেটাকে ফ্যামিলি মেডিসিন বলা হয়, যেটা প্রাভা হসপিটাল করে। বনানী প্রাভা হসপিটালে যাবেন, আপনি যে যদি বলেন পেটে ব্যথা তাড়াতাড়ি পেইন কিলার দেন, আপনার উল্টে গলা ধাক্কা দিয়ে বের করে দিবে। ইয়ার কি মারার জায়গা পান না?
আপনার তো মানসিক রোগ, 1800 টাকা দিয়ে অমুক ম্যাডামের কাছে আগে ডাক্তার দেখেন, আপনার মনের সমস্যা আছে, আপনি বেশি ভালো পাক না। আর আপনি অনিয়ম, আপনি নিয়ম পালন করেন, আপনার রোগ 60% আপনার ওভারকাম হয়ে যাবে। আর এরপরে যদি ওষুধ লাগে তাহলে দেবো, তাছাড়া ওষুধ দিব না, কোনো ওষুধই দিব না। আপনার মানসিক এবং অভ্যাসগত সমস্যা। আমি নিজে পর্যন্ত প্রাভা হসপিটালের থেকে আমার কার্ড আছে, গলা ধাক্কা খেয়ে চলে আসছি পেতে গেলে। কারণ আমার ওই যে সারাদিন তখন বনানীতে 12টা বছর সকাল থেকে 12টা পর্যন্ত চেয়ারে বসে কম্পিউটারের চাকরি করি, আইটির হেড। তা আমি তো ওই আধা ঘন্টা পর পর উঠে যে একটু হাঁটবো, অমুক করবো তমুক করবো তা করি না। ওই আধা ঘন্টা পর পর যেয়ে খালি একটা সিগারেট চা খেয়ে চলে আসি। আর একটা তো খাই না, একবারে দাঁড়ালে 5টা খেয়ে তারপরে চলে আসি। আমার ব্যাক পেইন হবে না, হবেটা কার? এরপর প্রাভা হসপিটালে গেছিলাম, আমার গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়ার মতো অবস্থা। আমি এই আর কি মারার জায়গা পান না। আপনি পেশেন্ট, আপনি তো মানসিক পেশেন্ট, ওই ম্যাডামের কাছে যান, উনি মানসিক পেশেন্ট। তো এখন আমার ওয়াইফকে আপনার উত্তর রিসেন্ট হসপিটাল থেকে তাকে এরকম চেক আপ টেক আপ দিল। পরে ডাক্তারে যে বললাম এই ঘটনা, পরে ডাক্তার বলে জুবাইদ ভাই সরি ভুল হয়ে গেছে ভাই, আমি দেখতেছি, ভাবিরা আবার পাঠান। পরে ভাবি যে পাঠাইছি, সাথে আমিও গেছিলাম। তো এরপরে কথাবার্তা বলে ভাবি আমি তো ওই একটা জিনিসকে একটু সন্দেহ করছিলাম, তো বোধহয় আপনি চেক আপটা 3 দিন পরে করলে আরও বেশি ভালো রেজাল্ট পাওয়া যাবে। আপনি এই 3টা ওষুধ একটু খান, আর আপাতত এসি টেসি ছেড়েন না শীতের মধ্যে, আর ফ্যানটা লিমিটেড রাখেন, আর বাইরে রাতে যে কুয়াশা আসে জানালাটা একটু বন্ধ টন্ধ রাখেন, বাচ্চাদের দিকে আরও বেশি নজর রেখেন। এরকম ভয়ভীতি দিয়ে দিলে বাসায় এসে দেখি যে বউ এসি তো ছাড়ে না, ফ্যানও ছাড়ে না, আর জানলা টালা সব বন্ধ, 3 দিনও যায় না, 2 দিনের মধ্যে সব ঠিক হয়ে গেছে। তাহলে ফাউর উপরে 13,000 15,000 টাকা খালি চেক আপেই শেষ হইতো, আর এরপরে যে ওষুধ দিত তত যাইতো। তো বিষয়টা হলো যে আগে আপনাকে জানতে হবে যে আপনার রোগ অথবা প্রবলেম কোথা থেকে জন্ম নিচ্ছে, এরপর সেটা কত সিম্পলি এবং সহজে সেটা সমাধান করা যায়। অর্থাৎ একজন ডক্টর হওয়ার সব থেকে বড় পাওয়ারফুল পয়েন্ট হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য পেইন। অর্থাৎ পেইন কোথা থেকে জন্ম নিচ্ছে, যেটা নিউরো সায়েন্সে পড়ানো হয়, যে শরীরের কোন জায়গার ব্যথা কোন জায়গা থেকে তৈরি হচ্ছে, এইটা যে জানে শুধুমাত্র সেই হবে শুধুমাত্র ভালো ডক্টর। তাহলে আপনার বিজনেসের ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং ইউর প্রবলেম অ্যান্ড লসেস, অর্থাৎ আপনার প্রবলেম অথবা প্যারা কোথা থেকে তৈরি হচ্ছে এবং লসগুলো কোথা থেকে তৈরি হচ্ছে, সেই জিনিসটা যদি বুঝতে পারেন তাহলে আশা করি আপনার ব্যবসার লস কিছুটা হলে থামাতে পারবেন। 100% যেদিন থামাইতে পারবেন সেদিন তো আপনি স্বর্গে চলে যাবেন। কারণ যে মানুষটা মন থেকে বলে ফেলে আল্লাহকে যে আল্লাহ তুমি আমাকে সব দিকের থেকে সুখী করছো, তার কয়দিনের মধ্যে শুনবেন তার ক্যান্সার হয়েছে, অথবা রোড অ্যাক্সিডেন্ট করে সে মরে আকাশে চলে গেছে। কারণ সবই যখন আপনার পাওয়া গেছে তখন দুনিয়াতে থাকার আর আপনার দরকার কি, আল্লাহ তাকে নিয়ে যায়। আমার বাবা একদিন বাসার একটা অনুষ্ঠানের মধ্যে ওই বলতেছিল যে আমার জীবনে আর কোনো চাওয়া পাওয়ার নেই, আমি সব দিকের থেকে সুখী, আমার ছেলে পেয়ে একটু লেখাপড়া শিখছে, একটু চাকরি বাকরি করে, মানুষ সম্মান করে, 2টো টাকা ইনকাম করে তারা চলতে পারতেছে, সুন্দর 2টা নাতি নাতনি হয়েছে, আলহামদুলিল্লাহ, আমার জীবনে আর কোনো চাওয়া পাওয়ার নেই। তো খেতে বসে কথাটা বলছে, সাথে সাথে আমার বুকটা ধরে গেছে, আল্লাহ তুমি যে কি টেনে আনবা, আমার বাবা যে ভুল করে কি কথাটা বললো। তার 9 দিন না 11 দিন পরে হঠাৎ করে তার অসুস্থ, যে শুনি যে সে লিভার সিরোসিস, লিভারের মধ্যে টিউমার, লিভার ক্যান্সার অমুক, এরপরে 3 মাস যায় না, 2 মাস 26 দিনে সে নাই হয়ে গেছে। তা এই যেদিন আপনি সব কিছুতে খালি সাকসেস আর সুখ পাবেন, সেদিন থেকে 3 মাসের মধ্যে আমার যেটা মনে হয় 3 মাস অথবা 6 মাসের মধ্যে আপনার চলে যেতে হবে। এই জন্য আমি তো প্রতিদিন আল্লাহর বলি, আল্লাহ আজকে একটা প্যারা বাঁধায় রাখো, আজকে তো কেউ ফোন দিচ্ছে না, অন্তত একটা পাওনাদার যেন আমার ফোন করে 2টা থাপ্পড় মারতে চায়, অন্তত সেটা বাদাও, যেন আমি পৃথিবীতে ওইটার সাথে যুদ্ধ করতে করতে বেঁচে থাকতে পারি। কিন্তু আপনাদের চাওয়ার সিস্টেম হচ্ছে সব চান, নামাজ পড়তে যেও সব চান, আল্লাহ টাকা দাও, সুন্দরী নারী দাও, কত কিছু, মানে চাওয়ার মোটে আপনার অভাব নাই। শুধু একটা জিনিসই চান না, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। কারণ সে যদি ক্ষমা করে দেয় তাহলে যে আপনার কত দিকের থেকে কত বরকত আসবে, তখন যা যা চাচ্ছেন তার চেয়ে আরো সব বেশি চলে আসবে। কারণ আল্লাহ যারা থাকে থাপ্পড় মেরেও দেয়, রাখার জায়গা থাকে না। এইটুকুন কমন সেন্স যেদিন আপনাদের হবে সেদিন আপনি ব্যবসায়ী হতে পারবেন। কারণ যেটুকুন পাইছেন সেটার জন্য তো আপনাকে শুকরিয়া আদায় করতে হবে, তাছাড়া আল্লাহ পরেরটুকুন আর আপনাকে দিবে না, ওই পর্যন্ত থামায় রাখবে। তা আপনার মধ্যে শুকরিয়াই নাই, শুকরিয়াই নাই, তা আপনি পাবেন কেমনে?
এখন আপনার ভাবি যদি আমার পেয়ে কালা জামাই, তারপরে গরিব মানুষ, তারপরে কুত্তার মতো খাটে, এটা পেয়ে যদি সে যদি শুক্রিয়া আদায় করতে যদি না পারে, তা তার কি বাড়ি গাড়িতে শুরু করে দেশ বিদেশ ঘোরা কোনো কিছু তার কপালে আসবে? আসবে না তো। শুক্রিয়া আদায় করা খুব গুরুত্বপূর্ণ বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়। যে যে ধর্মেরই হন না কেন, সৃষ্টিকর্তার কাছে শুক্রিয়া আদায় করা। এবার আসেন আপনাদের এই যে ব্যবসা করতে যে গাইড কিনতে যে, আমি কিন্তু অপরিজনীয় কিছু কথা সবসময় বলে দিই, কারণ আমার অফিসেও যারা কাজ শিখতে আসে তাদের কাজ না শিখায়, সবার আগে মানুষ হওয়া শেখাই। তো ব্যবসার তো বইয়ের অভাব নাই। নীলক্ষেতে গেলে 25%, 45% ডিসকাউন্টে বই পাওয়া যায়। ওই ঘোড়ার ডিম পড়ে কিছু করতে পারবেন না, খালি ম্যাথামেটিক্স শিখতে পারবেন, আইন কানুন শিখতে পারবেন, বাট ব্যবসায়ী হতে পারবেন না। তাহলে 45% ডিসকাউন্টের বইতেই পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি ব্যবসায়ী, সাকসেসফুল ব্যবসায়ী, বিলিয়ন ডলারের ব্যবসায়ী জন্ম নিত। ব্যবসায় হচ্ছে অন্য একটা কোয়ালিটি। একটা হচ্ছে আপনাকে আগে মানুষ হইতে হবে, তারপর হচ্ছে ব্যবসা শিখতে হবে, আর এরপরে প্রচুর ধৈর্য ধৈর্য ধৈর্য। কারণ যত বড় ব্যবসায়ী হতে চাবেন তত বেশি ধাক্কা খাবেন, তাতে রাজনৈতিক হোক, পরিবেশগত হোক, নিজের এমপ্লয়ীদের মধ্যে আত্মঘাতী হোক, আর কোনো কিছু না হোক, আপনার স্ট্রাগল করার সময় আপনার বাসার বই অথবা পরিবারের মানুষ, এবং আপনার জন্মদাতা মাও বলবে, বাবা তুমি এত বড় রিস্কে যেও না, তুমিও একটা চাকরি বাকরি করে দাও, জীবনে কিছু করা যায় নাকি? ওই লেখাপড়া শিখেছো, প্যান্ট শার্ট টাই পরে সকালবেলা ভদ্রলোকের মতো অফিসে যাবা, মাস গেলে বেতন পাবো, ওইটার মধ্যেই সন্তুষ্ট থাকো। অর্থাৎ আপনার জন্মদাতা মাই হচ্ছে আপনার ব্যবসার সবচেয়ে বড় শত্রু। আপনি যে বাইরের একজন সাপ্লায়ারে সিটার বাটপার কত কিছু বলেন, আপনার জন্মদাতা মা, আপনার প্রেমের বউ, সবাই আপনার শত্রু। কারণ আপনি যতক্ষণ ইনকাম করে দিতে পারবেন, তখন হাসি মুখে আমি জানতাম তুমি পারবা। আর যখন একটু ক্রাইসিসে পড়বেন, তখন করে খান কি বলা খাইতে দিতে পারোস না, মাদার চোদ, তোরে বিয়ে করে জীবনের সবচেয়ে পাপ করছি, বাপ মার কথা শুনে অমুক পাত্ররে বিয়ে করার কথা ছিল, সেকেন্ডের মধ্যে পোল্টি দিয়ে দিবে। তা আপনার ঘরের মানুষই তো বেইমান, তা আপনি সাপ্লায়ার অথবা কাস্টমারে বেইমান বলার দরকার আছে? দরকার নেই তো, কোনো দরকার নেই। আর ওটা যখন আপনারা বলেন, তখন হচ্ছে বোঝা যায় যে আপনি ব্যবসা জগতের নতুন একটা আবাল। আবাল বুঝেন? লোকাল ভাষায় যে গালাগাল দিয়ে বলে বোকাচোদা, সেটা আপনি। কারণ আপনার তো সিম্পল কমন সেন্স নাই। আপনার জন্মদাতা মাই বেইমান। আপনার যার সাথে শুয়ে আছেন, যার সারা শরীর সারা রাত ধরে চাটতেছেন আর বলতেছেন জানু আই লাভ ইউ, সেই বেইমান। আপনি কোন সাপ্লায়ার অথবা কোন কাস্টমার সিটার বাটপার বলেন? আপনি তো ব্যবসার জগতে নতুন জন্মগ্রহণ করা একটা শিশু, অথবা একটা বোদাই, অথবা একটা বোকাচোদা। আপনার দিয়ে ব্যবসা হবে না, বরঞ্চ সাজানো ব্যবসা আপনার দিয়ে ধ্বংস হবে। আপনার বাপের তৈরি করা ব্যবসায় আপনি বসবেন, ব্যবসা একদম গোড়া মেরে ছেড়ে দিবেন। আপনাকে দিয়ে সেইটা হবে। ব্যবসায়ী হওয়া এত সহজ নয়। আমার ভাষা কিন্তু একদম রিয়েল ভাষা, কোনো এডিট এডিট ছাড়া ওই আপনাদের ওই সংবাদ পাঠিকাদের মতো ও বসে তলে কেসে চামড়া কালো হয়ে যায় আর সামনে পরে বসে বসে আপনার সেজে গুজে মিষ্টি মিষ্টি কথা, নীতির কথা সংবাদপত্রে পাঠ করে। আমি কিন্তু ওই পাবলিক না, আমি একদম খাস মাল। রিমেম্বার ইট। আমার ভিডিও দেখতে গেলে বুঝে শুনে ভিডিও দেখবেন, আর কাগজ কলম নিয়ে বসে তারপরে ভিডিও দেখবেন। ইভেন আপনাদের যে ভিডিও করি তাতেও আমি নিজে পর্যন্ত অনেক সময় নোট করে রাখি, কারণ আমি কোনো কিছু পড়ে 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 আপনাদের আমি শেখাই না, আমি যা বলি একদম নন স্টপ বলতে থাকি। তাহলে এবার আসেন গাইডের কেন ভালো মাল পান না, সেটা চমৎকার একটা ভিডিও আমি একটু দেখাই, খুব মন দিয়ে দেখেন, ছবি এঁকে এঁকে আপনাদের দেখাই, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এর থেকে আর ন্যাচারালি ভালোভাবে কিভাবে ক্যামেরাটা ধরবো আমি বুঝতে পারতেছি না। তো যাই হোক, এখান থেকে আপনাদের বোঝানোর চেষ্টা করি। দেখেন আপনারা অন্তত বুঝতে পারেন কিনা। আর আমার হাতের লেখা একদম বিচ্ছিরি, বাট বুঝতে পারলে হবে। আগের দিন আমরা যেমন একটা উদাহরণ দিচ্ছিলাম চায়না একটা কোম্পানি ট্রিপল একে নিয়ে, আজকে উদাহরণ হিসাবে ওই ট্রিপল একে আমরা যদি আবার ধরি, তাহলে প্রথমে এখানে লিখি CHINA, চায়না, ট্রিপল এ অথবা তিন টেক্কা কোম্পানি, ঠিক আছে। আচ্ছা, এবার বাংলাদেশে ইম্পোর্টার, অর্থাৎ আমদানিকারক। আমদানিকারক, ঠিক আছে।
আর এই আমদানিকারকই হচ্ছে তার আরেকটা পরিচয় আছে, সেটা হচ্ছে বড় গোডাউন। বড় গোডাউনের মালিক, কারণ তারা আমদানি করে এনে তো বড় গোডাউনে রাখে। এরপর মনে করেন খাতুনগঞ্জ, ব্যবসায়ী। একটা হচ্ছে দোকান, আর একটা হচ্ছে তার গোডাউন। খাতুনগঞ্জ ব্যবসায়ীর একটা হচ্ছে দোকান আর একটা হচ্ছে গোডাউন। ওকে, এই খাতুনগঞ্জ ব্যবসায়ীর মতো এরপর মনে করেন ঢাকা, ঢাকা অথবা রংপুর কিছু একটা, আচ্ছা আমরা ঢাকাই চিন্তা করি। তাই ঢাকাতে কারা? সদরঘাট, সদরঘাট ব্যবসায়ী। সদরঘাটে নর্মালি দোকান এবং ব্যবসা, ওই গোডাউন প্লাস ব্যবসা একই জায়গাতেই হয় নর্মালি। তো আমরা দোকান প্লাস গোডাউন, গো দিয়ে লিখে রাখি। হ্যাঁ, এই আমি কিন্তু ফ্লো চার্টটা আপনাদের দেখাচ্ছি। আর এরপর মনে করেন ট্রেডার অথবা মনে করেন খানস গ্লোবাল। বর্তমানে খানস গ্লোবাল খাতুনগঞ্জে অফিস নিয়েছে এবং ইনশাল্লাহ 2-1 মধ্যে আপনারা খাতুনগঞ্জে গোডাউনে পেয়ে যাবেন খানস গ্লোবালের। বাট আমরা এটা চাচ্ছি না গোডাউন আকারে এখান থেকে মাল বিক্রি করা অথবা খাতুনগঞ্জ ব্যবসায়ীর মতো মাল বিক্রি করা। চাচ্ছি না, এটা এখন আমরা ডিসিশন নিই। কারণ আমাদের এই চট্টগ্রামের অফিসটা বেসিক্যালি খাদ্যদ্রব্যের উপরে, এটা হচ্ছে চাল ডাল আটা ময়দা সুজি, তারপরে শুটকি, তারপরে আপনার মাছের খাবার, এগুলোর উপর ভিত্তি করে আমাদের খাতুনগঞ্জের অফিসটা তৈরি হচ্ছে, ঠিক আছে। এবং লাইসেন্স থেকে শুরু করে সব কিছু এগুলোর উপরে। খাদ্যদ্রব্য অপচনশীল, হয়তো বা পেঁয়াজটা সেখানে বাদ যাবে। তো অপচনশীল যে খাদ্যদ্রব্যগুলো যে দ্রুত পচন ধরে না, সেই টাইপের প্রোডাক্টগুলো নিয়ে আমরা চট্টগ্রামের খাতুনগঞ্জে এখানে হার্ডওয়্যারের থেকে শুরু করে, তারপরে পারফিউম থেকে শুরু করে, কেমিক্যাল সাপ্লাই থেকে শুরু করে সব কাজই এখান থেকে হবে, যেটাকে প্রপার ট্রেডিং বলা হয়, ঠিক আছে। ট্রেডিং মানে আপনি যে কোনো বৈধ প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন দেশের মধ্যে। এবং এখানে এই কোম্পানিটা এক্সপোর্টার হবে না, এটা শুধুমাত্র ট্রেডিংয়ের কাজটাই করবে, ট্রেডিং হোলসেলের কাজ করবে, ঠিক আছে। এবং রিটেল সেলের কাজ করবে, ইভেন অনলাইন কমার্স থেকে শুরু করে সব কিছু এখান থেকেই পরিচালিত হবে। এবং এটা এখানে গাইডটা সম্ভবত ইনভলভ হবে না। তারপরে আমরা ধরে নিচ্ছি, আমরা এখানে একটা কোম্পানির মতো আর কি খানস গ্লোবাল ধরে নিচ্ছি আপাতত এটা আলোচনা করার জন্য, ঠিক আছে। তো এরপর হচ্ছে ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী। মনে করেন সেটা আপনি, এখানে আপনি লিখে দিচ্ছি। অর্থাৎ আপনি একটা মাল নিয়ে মনে করেন যে ঢাকা উত্তরাতে বিক্রি করবেন ভ্যানে করে, অর্থাৎ আপনি হলেন খুচরা ব্যবসায়ী। আর এখানে ট্রেডার অথবা খানস গ্লোবাল অথবা হোলসেল বায়ার, হোলসেল। এখানে মনে করেন 100 লিখে রাখি, 100 বায়ার। এই 100 মানে 100 পিস, মনে করেন 100 বেল মাল নিয়ে সে খাতুনগঞ্জ অথবা কোনো জায়গা থেকে সে 100 বেল করে মাল কিনে বিভিন্ন এরকম খুচরা ব্যবসায়ী, তার আন্ডারে 10 জন খুচরা ব্যবসায়ী আছে, তাদের দিয়ে বিক্রি করায়। অথবা বিভিন্ন ব্যবসায়ীর কাছে, এলাকার বিভিন্ন ব্যবসায়ীর কাছে, যেমন মাওয়া, গাজীপুর মাওয়াতে ব্যবসায়ীরা আছে যারা 100-200 বেল করে ট্রাক ভরে নিয়ে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করে, ঘর পর্যন্ত পৌঁছায় দেয়, তারা মালগুলো বিক্রি করে। তো এরকম হোলসেল বায়ার বলতে পারেন। তাহলে মালটা কত জায়গা থেকে কতগুলো স্টেপ হয়ে আসতেছে, স্টেপটা কি বুঝতে পেরেছেন? গুড। যদি বুঝতে পেরে থাকেন, আশা করি এটা খুব সিম্পল একটা বিষয়, এই বিষয়টাতে আপনাদের না বোঝার কিছু নাই। এরপর আসেন এই যে চায়না AAA কোম্পানি। এই কোম্পানিটার থেকে ইম্পোর্টার বলল কি, তুমি $1 দামের মাল দিবা, প্রতি কেজি $1, $1 পার কেজি। মানে 1 কেজি মালের দাম হবে কত? 1 কেজি মালের দাম হবে আপনার 100, মনে করেন যে 20 টাকা। তাহলে 100 কেজির মালের একটা বেলের দাম হবে 12,000 টাকা। ওই 12,000-এর সাথে আপনার পরিবহন খরচ টরচ সব মিলে ওই মালটা তার কেনা দাম পড়বে 16,000 টাকা। তাহলে ইনার কাছ থেকে কিনবে 12,000 টাকায়, ইনার কাছে আসলো 16,000 টাকায়।
এখন খাতুনগঞ্জের ব্যবসায়ীরা যখন এই মালটা ওনার কাছ থেকে নেবে 16,000 টাকায়, নেওয়ার পরে অবশ্যই সে চেষ্টা করবে 18,000 20,000-এ বিক্রি করার। এরপর এই বড় ইম্পোর্টার কখনো মাল বিক্রি করে না, তাদের কোনো দোকান হয় না, কারণ তারাই যদি খাতুনগঞ্জে, কারণ এইটুকুন জায়গা কিন্তু সেম জোন, অর্থাৎ একই এরিয়া। এই যে এইটুকুন জায়গা হচ্ছে একই একই এরিয়া। এখন এরিয়ার মধ্যে ইম্পোর্টারই নিজেই যদি খুচরা মাল বেচা শুরু করে, তাহলে ব্যবসায়ীরা কি তার কাছ থেকে মাল নেবে না। তো যার কারণে ইম্পোর্টাররা কিন্তু 1 বেল মালও আপনার ওই খুচরা অথবা 5 বেল অথবা 2 বেল অথবা 10 বেল এরকম মাল কিন্তু তারা বিক্রি করে না অথবা করতে চায় না। আর যদি এটা ধরা পড়ে, তাহলে কিন্তু এই ব্যবসায়ীরা তার কাছ থেকে মাল নেবে না, কারণ ইম্পোর্টার সবসময় ইম্পোর্টার রেটে মাল বিক্রি করতে চায়। আর ইম্পোর্টার এই ব্যবসায়ীকে ওভারটেক করে ব্যক্তিগত রিলেশনে মাল বিক্রি করতে পারে তখন, যখন ইম্পোর্টারের ভাষাটা হবে যে ভাই ওই দোকানের থেকে কত রেটে মাল নেন, ভাই আমি দোকান থেকে 16,000 রেটে মাল নিই, আচ্ছা ঠিক আছে আপনি তাহলে ওই 15,600 করে দিয়েন, আপনারা 10 বেল মাল দিবনে। অর্থাৎ আপনি দোকানদার নেয় হচ্ছে 16,000 করে ইম্পোর্টারের কাছ থেকে, আর দোকানদার বিক্রি করে 18,000 করে, মনে করেন 18,000, ঠিক আছে, মনে করেন এটা 20,000 না 18,000। তো তখন বলবে যে ভাই 18,000 করে কিনি, ও তখন বলবে 17,600 দিয়েন, আপনারা 10 বেল মাল দিব নে, কাউরে কিছু বললেন না। আর এটি কিন্তু বেসিক্যালি ইম্পোর্টার করে না, ইম্পোর্টারের কিছু অফিসার এই কাজটা করে। সে অফিসিয়ালি ইম্পোর্টারের অফিসে দেখায় দে, স্যার ওই 10 বেল মাল নতুন একটা পার্টি তৈরি হচ্ছে, তাকে দিছি ওই দোকানদারদের যে রেট ওই রেটে দিছি, অর্থাৎ দোকানদারদের রেট হচ্ছে 16,000, ওই রেটে দিছি, কিন্তু বেসিক্যালিতে সে 17,600 টাকায় মালটা বিক্রি করছে। তখন সে একটা ব্যক্তিগত রিলেশন করে অফিসে 16,000 দিবে, আর সে ব্যক্তিগতভাবে 1,700 টাকা করে পার বেলে 1,700 করে মনে করেন যে আপনার সে পকেটে ঢুকাবে। অর্থাৎ সে হচ্ছে ওই ইম্পোর্টার গোডাউনের অসৎ অফিসার। কথা বুঝতে পারছেন? তাহলে এই জিনিসটা এরকম হতে পারে, এবং আমার হাতে দুটো প্রমাণ এর আছে, প্রমাণ ছাড়া আমি কখনো কথা বলি না। এরপরে আসেন, খাতুনগঞ্জ ব্যবসায়ী 18,000-এ মালটা বিক্রি করতেছে। এখন এরকম ইম্পোর্টার তো মনে করেন যে খাতুনগঞ্জে 20 জন আছে, বড় ইম্পোর্টার আছে 3 জন, আর ছোট বড় মাঝারি সব মিলে আছে মনে করেন যে 15 জন। এখন এই খাতুনগঞ্জের এই ট্রিপলে মালটা বড় ইম্পোর্টারের কাছে আসছে, মনে করেন যে একজন ইম্পোর্টার নিয়ে আসছে, আবার আর একজন ইম্পোর্টার এই মালটা $1 না কিনে 60 সেন্টে মালটা কিনছে। অর্থাৎ 60 সেন্ট মানে কত টাকা, মনে করেন 80 টাকা। এই 80 টাকার পরে মালটা কিনে এনে তার ঘর পর্যন্ত আসতে তার ওই ট্রিপলে ব্র্যান্ডের মনে করেন 13 নম্বর কোড দিয়ে, অর্থাৎ লেডিস কার্ডিগান। এই লেডিস কার্ডিগানটা এই 3 জন হচ্ছে বড় ইম্পোর্টার, তারা হাই কোয়ালিটি মাল চাইছে। নর্মালি ছোট ইম্পোর্টারটা হাই কোয়ালিটির মাল চায়, আর বড়রা কম দামি মাল চায়। তো আমি এখানে উল্টাভাবে আপনাদের বলতেছি, ঠিক আছে, বুঝে নেন। আমরা জাস্ট মুক্তভাবে আলোচনা করছি। ধরেন বড় ইম্পোর্টার মালটা $1 করে কিনছে, আর এই ছোটো ছোটো ইম্পোর্টার অনেক বার্গেইন করে টোরে বলছে ভাই 60 সেন্ট করে যদি হয় তাহলে 276 বেল মাল দিয়েন। তখন তার কেনা পড়ে গেছে মনে করেন যে 12,000 টাকায়। এখন সে এই মালটাকে, তাহলে তার মালটা হয়ে গেল AB গ্রেড অথবা B গ্রেড, এই পয়েন্টটা বোঝার বিষয়। আর এ কিন্তু মালটা A গ্রেড আনছে, যার কারণে তার 16,000 পড়ছে। আর এ হচ্ছে AB গ্রেড অথবা B গ্রেড নিয়ে আসছে, তার পড়ছে 12,000 টাকা। এখন সেই দোকানদারকে মালটা দিছে কথার কথা 14,000 টাকায়, আর দোকানদার বিক্রি করছে কত, 16,000 টাকায়। আপনারা লাল কালির জন্য বুঝতেছেন কিনা জানি না, এটা 14,000 টাকায় সে দোকানদারকে দিছে, দোকানদার বিক্রি করছে 16,000 টাকায়। এখন বড় ইম্পোর্টারের মালটা তার বিক্রি করতে হচ্ছে 18,000 টাকায়, আর ছোট ইম্পোর্টারের মালটা সে 16,000 টাকায় বিক্রি করতে পারে। তাহলে কথাটা আবার একটু ব্যাকে চলে যাই, যে বড় ইম্পোর্টারের মালটা এই খাতুনগঞ্জ ব্যবসায়ীর কেনা হচ্ছে 16,000 টাকায়, আর ছোট ইম্পোর্টারের এই যে AB গ্রেডের যে মালটা সেটা কেনা 14,000 টাকায়। এখন 16,000 টাকার মালটাও সে 18,000 টাকায় বিক্রি করতে পারতেছে, আর এই যে 14,000 টাকার মালটা, যেহেতু মালের ব্র্যান্ড হচ্ছে AAA আর উপরে কোড লেখা আছে 13 লেডিস কার্ডিগান, তাহলে এই 14,000 টাকার মালটাও এবার সে এই সেম যেহেতু সব কিছু লেখা আছে সেটা 18,000 টাকায় বিক্রি করতেছে। কারণ চটটা যখন নতুন আসছে, এই মালটা যখন নতুন আসছে তখন মালটার চটের রঙটা একদম চকচকে ঝকঝকে,
একদম পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে ঝকঝকে। আর যখন চকচকে ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন বাইরে থেকে হয়, আর একজন দোকানদার মিষ্টি কথা বলে, তারপরে 500 টাকা কম নিয়ে 1 কাপ চা খাওয়ায়, মালটা ধরায় দেয়, তখন কিন্তু এই কাস্টমারের বিবেচনা শক্তি জিরোতে নেমে যায়। তখন সে ওই মালটা মুখলজ্জায় বলেন, ভালো সম্পর্কে বলেন, সে কিন্তু মালটা তখন ওখান থেকে নিয়ে নেয়। আর এইটাই হচ্ছে সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় পাপ ব্যবসার জগতে। এইটাই হচ্ছে একমাত্র লস। যেমন মনে করেন যে এই মালটা, আমি এখানে আপনাদের পাশে একটা উদাহরণ দিচ্ছি, দেখেন এই মালটা একটু মন দিয়ে দেখেন, যে এরকম একটা চট, এই যে চটটা দেখেন, এই চটের গুণাগুলো দেখেন, একদম চকচকে ঝকঝকে, সব কিছু নতুন, এবং চটে কত গ্লেজ দিচ্ছে। এখন এই মালটাই এ গ্রেডও আসছে, বি গ্রেডও আসছে, এ গ্রেডেও আসছে, বি গ্রেডে আসছে। আপনি চটটা দেখে কিভাবে বুঝবেন এটা এ গ্রেড বি গ্রেড? বোঝার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এবং গাইডের যে ব্যবসায়ী যারা, সে যদি আপনার বাবাও হয়, সেও আপনাকে সবসময় অথবা অল টাইম আপনাকে সত্যি কথা বলতে বাধ্য না, অথবা বলবে না। তাহলে দেখেন, জুবায়েদ ভাই আপনাদের সব কিছু শেখায় দিচ্ছে, খুব মন দিয়ে শেখেন। তাহলে এবার মনে করেন খানস গ্লোবাল গেল খাতুনগঞ্জের একজন ব্যবসায়ীর কাছ থেকে মাল কিনতে হয়, কারণ এখানে বড় ইম্পোর্টারে 3জনের 2জনই খানস গ্লোবাল অথবা জুবায়েদ ভাইয়ের আত্মীয়। বাট যেহেতু এখানে খাতুনগঞ্জের ব্যবসায়ী আছে, আপনাদের মতো অথবা ইন্ডিয়ান বায়ারের মতো জুবায়েদ ভাই হলে টপকায় ওখানে যেয়ে ওখান থেকে মাল নিত, কিন্তু আমি আজকে পর্যন্ত আমার কোনো আত্মীয় অথবা কোনো ইম্পোর্টার বলতে পারবে না তার কাছ থেকে আমি ডিরেক্ট মাল নিয়েছি। আমি সবসময় খাতুনগঞ্জের ব্যবসায়ীর কাছ থেকে মাল নেই। কী কারণে জানেন? কারণ এখানে তার একটা রুজি আছে, তার একটা রুজি আছে, হক আছে। ব্যবসা করতে গেলে সবসময় সবাইকে দিয়ে থুয়ে তারপরে নিজে কামাই করতে হয়, এটা আমি বিশ্বাস করি, তাতে সবার হক আদায় হয়। এই কারণেই শুধুমাত্র ইনারকে আমাকে ডাকে না, একবারের জায়গায় 100বার ডাকে না, ডাকে, বাট আমি ইনাদের কাছ থেকে মাল নিই, কারণ অধিকারটা ওনাদের। আমি যেহেতু ভেঙে ভেঙে মাল নিচ্ছি, কখনো এক বেলো মুখের জন্য, কখনো কখনো একটা আইটেম অমুকের জন্য, এরপর মালগুলো খুলে খুলে চেক করে দিচ্ছি, কিন্তু এই চেক করাটা তো আপনাকে অনেকেই দিবে না। যেটা আমি প্রতিটা মালে, একটা মাল কিনতে 10টা মাল খুলি, এটা কেউ আপনাকে দিবে না এখানে। আর ইম্পোর্টারের গোডাউনে এটা বলতে গেলে গলা ধাক্কা দিয়ে বের করে দিবে, ইয়ার কি মারার জায়গা পান না। আবার ইম্পোর্টারের কাছ থেকে যখন মাল কিনতে যাবেন, তখন সে কী করবে? সে করবে হচ্ছে আপনাকে একবারে 100 বেল মাল নেবেন, তার মতো করে সে আইটেম ধরায় দিবে। যেমন এই খাতুনগঞ্জের ব্যবসায়ীদের, তারা মাল দেয় বাকিতে, চেকের বিনিময়ে 2 লাখ করে 5 লাখ করে চেক, মাল বেচো আমাকে টাকা দাও, মাল বেচো আমাকে টাকা দাও। এখন তারা যে মাল দিবে, এই দোকানদারদের সেই মাল বিক্রি করতে হবে। এখন আপনি অনেক পাকনা হয়ে যদি ইম্পোর্টারের গোডাউনে যান, ইম্পোর্টারের গোডাউনে কোনো ম্যানেজার ট্যানেজারের সাথে কথা বলেন, তখন আগে এই জিনিসটা আগে দেওয়া হতো, যে কিছু কিছু এমপ্লয়ি তারা ওই গোডাউনের থেকে কমের মধ্যে মাল ছেড়ে দিত, যেটা নিয়ে বড় ধরনের আলোচনা সমালোচনা ঝড় উঠছে। এরপরের থেকে গোডাউনের থেকে ডিরেক্ট মাল কেউ কিনতে চাইলে, তখন তারা চিন্তা করে শালা একটা বাটপার আসছে, গোড়া ডিঙায় ঘাস কাটতে, ওরে গাড়া ধরে বের করে দেয়। তো ঘুরে ফিরে তারা এখন বলে কি, আপনাকে দোকানে, আমাদের দোকান আছে খাতুনগঞ্জে, সেখান থেকে চালান কেটে আসেন, এরপরে গোডাউন থেকে ডেলিভারি নিতে পারবেন, সমস্যা নাই। কিন্তু গোডাউনের থেকে কোনো দাম আপনি পাবেন না। আপনি গোডাউনে এসে গোডাউনের রেটে মাল নেবেন, ওই সব বদমাইশি হবে না ভাই। আমাদের দোকান এই খাতুনগঞ্জের মার্কেটে আছে, ওখানে যান, ওখানে যে আপনি মালের চালান কেটে আসেন, টাকা জমা দিয়ে আসেন, এরপর মালিক যদি বলে গোডাউনের থেকে ডেলিভারি দিতে, আমি গোডাউন থেকে ডেলিভারি দিয়ে দিব, ওই চালানের কপি আমাকে দেখাবেন, আপনাকে মাল দিয়ে দিব, কোনো সমস্যা নেই। তাহলে আপনারা যারা ওই আরও কমে পাওয়ার জন্য আরও গোড়ায় যেতে চান, আরও গোড়ায় যেতে চান, আপনাদের কিন্তু আটকায় দেওয়া আছে। কারণ আপনাদের কারণেই ব্যবসার সিস্টেম অথবা পাইপলাইনের মধ্যে ব্যাঘাত ঘটে, এবং ভুল বোঝাবুঝি এবং বেইমানির জন্ম নেয়। তাহলে ব্যবসায়ীরা তাদের স্বার্থে এবং তাদের নিরাপত্তা এবং তাদের সবার সহমর্মিতা অথবা ভ্রাতৃত্ববোধ বজায় রাখার জন্য আপনার মতো বালপাকনা কাস্টমাররে মনে করেন যে
ওই সিস্টেম থেকে আউট করে রাখছে। অর্থাৎ আপনাকে এই একটা দোকান আছে, দুইটা দোকান আছে, তিনটা দোকান আছে, চারটা দোকান আছে, এই দোকানদারের আবার গোডাউন আছে। তো গোডাউন আপনি যখন যাবেন তখন ওখান থেকে আপনাকে বের করে দিয়ে বলা হবে আগে এখান থেকে আপনি চালান কেটে আসেন, টাকা দিয়ে আসেন, এবং মার্কেটে যে রেট সেই রেট আপনাকে দিতে হবে। হয়তো বা 100-200 টাকা অনার করতে পারে। এরপর এই মার্কেটে যে দোকান, এখানেও মাল রাখা আছে, গোডাউনে মাল রাখা আছে। আপনার যদি গোডাউনের মাল পছন্দ হয় এখান থেকে নিতে পারবেন, যদি মার্কেটেরটা পছন্দ হয় সেটাও নিতে পারবেন। বর্তমানে গাইডের জগতের কাস্টমারদের এভাবে আটকায় রাখা অথবা এই সঠিক পলিসিতে আনা হয়েছে। কাস্টমার বলবেন আটকায় রাখছে, আর ব্যবসায়ী যখন আপনি হবেন তখন আপনি বলবেন এটা সঠিক পলিসিতে আছে। সো দিস ইজ ভেরি গুড, এবং আমিও এটা খুব পছন্দ করি ব্যক্তিগতভাবে, যে সবাই চেইন মেনটেন করে সবাই সবাইকে দিয়ে দিয়ে থুয়ে বড় হন। যেমন আমি নিজেই দিয়ে থুয়ে বড় হচ্ছি অথবা ভালো আছি। সো আমিও চাই আর যারা আছেন তারাও এরকম খাতুনগঞ্জের যে সুন্দর যে সিস্টেমটা, এই সিস্টেমটা আপনারা ফলো করেন। কিন্তু এখানে ঘটনাটা কি ঘটতেছে, যে জিনিসটা আপনাদের শেখানোর চেষ্টা করতেছি অথবা যেটা আমার এই ভিডিও করার মূল কারণ, সেটা কি, যে সেম মাল, ট্রিপল এ মাল, 13 কোড লেখা মাল একজন আনছে এ গ্রেড, এ বি গ্রেড, সে এনে মালটা বিক্রি করছে, তার কেনা হচ্ছে 14,000, আর বড় ইম্পোর্টারের কাছ থেকে মালটা কিনছে কোয়ালিটি, সেটা হচ্ছে 16,000। এখন মনে করেন এই দোকানের নাম হচ্ছে জেড জেড। এই জেড জেড দোকান, জেড জেড এন্টারপ্রাইজ, এর কাছ থেকে মনে করেন আমি মালটা কিনতেছি। এখন ফার্স্টে দেখলাম যে না, মাল ভালো পড়ছে, অর্থাৎ ফার্স্টে তার এই মালটা সবার আগে, বড় ইম্পোর্টার তো, এই মালটা সবার আগে ঢুকে গেছে এর এখানে। মালটা দেখে পছন্দ হয়েছে, মালটা এবার আমি ডেলিভারি শুরু করছি, বেচা শুরু করছি। তো 20 বেল মাল প্রথমে সে বড় গোডাউনের থেকে তার এখানে নিয়ে আসছে অথবা সে পাইছে। তো 20 বেল মাল সে আমাকে দিছে, এই খানস গ্লোবালকে দিছে, আমাকে দিছে। আমি 20 বেল মাল আপনাকে দিছি, আপনার মতো ব্যবসায়ীকে দিছি, সবাই খুব সুনাম করতেছে। এবার যে আরও অর্ডার আসছে, আবার মনে করেন 10 বেল, প্রথমে তো 20 বেল দিছি, এরপর 10 বেল। এবার আমি কি করতেছি, একে বলছি ভাই আরও তো 10 বেল মাল লাগবে। ঠিক আছে ভাই, ব্যবস্থা করছি। এখন ইনি বড় গোডাউনে যে দেখলো মালটা আপনার আর আছে মাত্র 5 বেল, কিন্তু অর্ডার তো পড়ে গেছে, টাকা অ্যাডভান্স হয়ে গেছে 10 বেলের। তখন সে অন্য অন্য দোকানদারের কাছে খুঁজে, ভাই তোমার কাছে মাল আছে নাকি, থাকলে আমারে দাও, তোমার 200 বেশি দিব না, মালটা আমারে দাও। কিছু দোকানদার খুব সহমর্মী আছে, তারা দেয়, কিছু আবার দেয় না, আরে ভাই আমি খুচরা বেচবো, আপনারা দেবো কী কারণে, এরকম স্যাসরা ব্যবসায়ী কিছু আছে। কারণ ব্যবসায়ী হতে গেলে আর একটা অ্যাসোসিয়েশনে থাকলে সবাই সবার প্রতি সহমর্মিতা এবং ব্যবসায়িক আচরণ থাকা কথা, কিন্তু এটা সব জায়গায় তো আর আপনি পাবেন না। তো অনেকে আছে যে না ভাই, নাই বলে দেয় অথবা বলে দেয় আছে, কিন্তু ভাই আমি খুচরা বেচতে পারবো আর আপনার রেটে আপনার মাল দেবো না, তাহলে আমার থাকলো কি। তো এটা কিন্তু কাউকে কেউ দোষ দেওয়ার কিছু নাই। তখন সে খুঁজতে খুঁজতে আর একজন ইম্পোর্টারের গোডাউনে করলো যে হ্যাঁ ভাই মাল তো আছে, আর 20 বেল আছে। এখন ইনি আমাকে বলছে ভাই এ মালটা হিট করছে না, এ মাল বেচতে পারবে না, জি ভাই পারবো, তাহলে কি আরও 20 বেল আনবো, জি ভাই 20 বেল আনেন। এখন ইনি করতেছে কি, এবার এই 14,000 20 বেল নিয়ে আসছে, মাল দেখতে সেম, নাম সেম, কোড সেম। এবার এই গোডাউনের 5 বেল মাল আমাকে দিয়ে দিছে, আর এই গোডাউনের আপনার 5 বেল মাল আমাকে দিয়ে দিছে। তাহলে আমি এই যে 10 বেল যে অর্ডার কাটছিলাম, এখানে 5 বেল প্লাস 5 বেল হয়ে গেল। এই 5 বেল হচ্ছে আপনার 16,000 করে কেনা উনার, আর এই 5 বেল হলো উনার কেনা 14,000 করে। এখন এই দোকানদার, এই যে জেড জেড এন্টারপ্রাইজ, ইনি আমাকে বলতেছে ভাই আপনি তো অনেক মাল বেচতেছেন, এই জন্য আপনার একটা ডিসকাউন্ট দেবো। কী ডিসকাউন্ট ভাই, 300 টাকা করে এক বেলে ডিসকাউন্ট দেবো। তাহলে এই 16,000 টাকার মাল উনি কথার কথা আমার কাছে 18,000 করে বিক্রি করতেছিল, সেখানে উনি একটু লাভ কম নিল, উনি 17,700 ধরলো। আর এই 14,000 টাকার মালটা, এইটাও উনি 17,700 করে আমার কাছে ধরলো। তাহলে আমাকে ঘা দিল কোথায়, বুঝতে পারছেন? কারণ মাল যে কটা ছিল তার থেকে বেশি কাস্টমার চলে আসছে, আর মাল স্টকে নাই, তার স্টকে নাই, আর মেইন ইম্পোর্টার অথবা ভালো ইম্পোর্টারের স্টকে নাই। তখন খারাপ ইম্পোর্টারের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট এখন এখানে যেতে বাধ্য। তো আপনারা যারা শুরুতে চিন্তা করেন যে খানস গ্লোবালের থেকে 20 বেল মাল 20 জেলায় দিছে, ভাই সেরকম মাল পড়ছে ট্রিপলে, আবার ভিডিওর মধ্যে শটের রং বুদ্ধিমানের মতো, জ্ঞানী ব্যক্তির মতো দেখার চেষ্টা করেন যে এত ভালো মাল দেখাচ্ছে, ওইটা যে কোন রঙের শট অথবা ওইটা যে কোন কোম্পানি, এটা তো ভাই বুঝছি, এটা তো ভাই বুঝছি।
আপনারা এই যে বালপাকনামিটা করেন, তারপরে অতি বুদ্ধিমানের কাজ করেন, আপনারা এই মেকানিজমটাই তো জানেন না, তা তো বালপাকনামি করে কোনো লাভ আছে? মাল মার্কেটে নাই, কাস্টমার চাচ্ছে, দেবেন কোত্থেকে? এখন এই মালটা আসছে, এখন এ তো ব্যবসায়ী, এ তো ধরমরো খাও করবেই, এই সারাটা বছর বসে আছে কিছু একটু খাওয়ার জন্য। শুধুমাত্র সে যখন বলে দিবে যে ভাই আগের মালের থেকে এটার কোয়ালিটি একটু কম আর একটু কম নেবে, সেই কথাটা সে কোনোদিন বলবে না, এইটাই তো তার ব্যবসা। স্বর্ণকারে ব্যবসা করতেছে না, সারা পৃথিবীর যত ব্যবসায়ী ব্যবসা করতেছে, সে কি তার কেনা দাম কোনো দিন বলে? খানস গ্লোবাল যেভাবে তার কেনা দাম বলে, খানস গ্লোবালের মতো পরিষ্কারভাবে সারা দুনিয়া চুরি বাটপারি শেখায়, পরিষ্কারভাবে চারেনা পয়সা কামাই করে একদিন টিকে থাকেন তো আপনার পায়ে যে চুমু দিয়ে আসবো, একটু দেখেন তো সততা কি জিনিস। পারবেন না তো, ওই কমেন্ট বক্সে যে খালি কমেন্ট মারাইতে পারবেন, কমেন্ট শোধাইতে পারবেন, একদিন টিকে থেকে দেখাইতে পারবেন না। এত বড় কলিজার মানুষ আপনি অন্যায়। খানস গ্লোবালের সাথে চলতে গেলে টাকা লাগে না, কলিজা লাগে, এইটাই আপনারা বুঝেন না। এখন এই মালটা যখন চলে আসছে, ওই 100টা ছাগলের মধ্যে যে 2টা ছাগলের কান একটু বড় হয় অথবা হালকা একটু বড় হয় অথবা চোখটা একটু টান টান মনে হয়, ওটার খাসি মনে হয়, তখন ছাগলের দাম 13,000 টাকা জায়গায় 23,000 হয়ে যায়। কোরবানি ঈদের সময় মানুষ হিসাব এরকম ছাগল বেচে না? তো এখন এই 14,000 টাকার যতগুলো গাইড আসছে তার মধ্যে যেটা চকচক করে সেটাই তো সবচেয়ে ভালোটা মনে হয়। সেটি তখন খানস গ্লোবাল চিন্তা করছে, তাহলে ঠিক আছে, ওই প্রথম যে মালগুলো চকচক করছিল সুন্দর করছিল এই মালও তো ঠিক আছে, তবে এখানে 20টার মধ্যে 16টা ঠিক আছে, তাহলে 16টা ছেড়ে দিই। কিন্তু খানস গ্লোবালে তো এখানে একটা পাসামারা খেয়ে যাচ্ছে। আর আপনি প্রথম যখন 5 বেল মাল নিছিলেন অথবা 2 বেল নিছিলেন সেটা যত মজা পাইছিলেন, পরের বার এসে বললেন যে খানস গ্লোবাল, খানকির পোলা তুমি প্রথমবার কি হয়েছে, খুব মজার মাল দিছো আর এবার আমারে ধরায় দিছো। আপনার সবার আগে ভাষাটা এরকম হয়, কিন্তু অ্যাকচুয়ালি কে কাকে ধরাচ্ছে? আবার এই যে চায়নার যে এক্সপোর্টার যে রপ্তানি করতেছে আর যে ইম্পোর্টার, ইনারা টাকা দিলেই যে ওনারা পীর সাহেবের মতো ভালো মাল ওনাদের দিচ্ছে, সেটা তো কোথাও বলা নেই। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে এই মালটা এখানে প্যাকিং হওয়ার পরে এই পর্যন্ত একদম আপনার পর্যন্ত কেউ মালটা খুলে দেখেন এই মালের মধ্যে কি আছে। তাহলে এই মালে কোনোভাবে গ্যারান্টি দেওয়া সম্ভব না, শুধুমাত্র বিশ্বাস এবং আস্থার উপরে মাল কিনতে হয়। আর এই কারণেই আপনাদের শুরুতে একটা কথা বারবার বলছিলাম যে সেপ্টেম্বর, অক্টোবর, অগস্ট, অগস্ট মাসের থেকে খানস গ্লোবালের জোবায়েদ ভাই আপনাদের পা ধরা শুরু করছিল ভিডিও করে করে। আপনাদের মনে হয়েছিল শালার পুতের টাকা পয়সা নেই, ফকিনির বাচ্চায় আমাদের হাত পাও ধরতেছে, ভিডিও করে করে বলতেছে মাল কেনেন মাল কেনেন, মাল কেনেন মাল কেনেন, ফকিনির বাসায় ভিডিও করতেছে, ওর বোধহয় টাকা পয়সা নেই, ওর বাসায় ভাত নেই, এখনও শীত এসে পারে নাই, ওই ভিডিও করে করে বলতেছে যে আমার কাছ থেকে মাল কেনেন মাল কেনেন। আরে মিয়া শীত পড়ে কিনা অথবা শীতকাল আসে কি না সেইটা সন্দেহ। আর বেটা ফকিনির বাচ্চার মতো অগস্ট সেপ্টেম্বর অক্টোবরে এসে বলে যে মাল কেনেন মাল কেনেন মাল কেনেন। অ্যাকচুয়ালি ওই কথাগুলো আপনাদের বলার একটাই কারণ ছিল যে মেইন যে এ গ্রেডের মালগুলো শুরুতে আসে সেটা 20 বেলের জায়গায় তখন 50 বেল থাকে, তখন রিস্কটা কম থাকে এবং তখন ওভারশিওর হওয়া যায় যে মালটা কোয়ালিটি মাল আছে, তখন একটু পরিশ্রমও কম দেওয়া লাগে তখন, এবং যে যে মাল পেতে থাকে সেটা ভালো পেতে থাকে। যেমন জাপানি একটা জ্যাকেট প্রথম যে 60 বেলের মতো দিছি, সবাই মহাখুশি, এরপর যাকেই দিচ্ছি কোনোটা বড় কোনোটা ছোট কোনোটা মোটা কোনোটা পাতলা, মানে ব্যালেন্স পাওয়া যাচ্ছে না। কারণ এই ব্যবসায়ী তখন বিভিন্ন গোডাউনের থেকে ওই জাপানি মালটা আনতেছে আর ওই মালটা বিভিন্ন জনে ইম্পোর্ট করছে। এখন কোনটার কোয়ালিটি কী সেটা কোনোভাবেই যাচাই বাছাই হচ্ছে না। কিন্তু গাইডটা যখন সাইড থেকে খোলা হয় তখন তো নতুন গাইডে নতুন চকচকে মাল দেখলেই মনে হয় যে না মালটা বোধহয় ভালো হবে। তাহলে এইটাই হচ্ছে আপনি যখন ট্রেডিং করতে আসবেন খানস গ্লোবালের ক্যাটাগরিতে, তখন এই প্রবলেমটা আপনিও ফেস করবেন এবং এইখানে দেখবেন এই দোকানদারা বলবে ভাই আপনি চলে যান, মালের নামটাম লিখে আমি আপনাকে ডেলিভারি দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি আপনি যাতে মালটা ওখানে যাচাই বাছাই না করেন এই কারণে আপনাকে উপকার করার কথা বলে আপনারা কন্ডম ছাড়া লাগায় দিবে এই ব্যবসায়ী। প্রথমে যে এ গ্রেডের যখন অ্যাভেলেবেল মাল ছিল তখন আপনাকে দিয়ে দিয়ে সে নিজেও সৎ ছিল এবং সততার পরিচয়ও দিছে এবং আপনিও মাল দিছেন, কিন্তু যখন মাল নাই
আর তখন কাস্টমার লাফায় পড়ছে, আর তখনই তার খেলা শুরু হয়ে গেছে। আর এইটা হচ্ছে কাস্টমার যখন ঝাঁপায় পড়ে আর মার্কেটে যখন মাল না থাকে, তখনই এই খেলাটা এই ব্যবসায়ীরা খেলার সুযোগ পায়। তাহলে আপনি যদি ব্যবসায়ী হতে চান, আপনার নিয়ম হচ্ছে আপনাকে বেশি পরিমাণ মাল সিজনের শুরু অথবা সিজন আসার আগেই আপনাকে নিয়ে রাখতে হবে, যেন মাল 1 টাকা কম পড়ুক বেশি পড়ুক, বাট মালটা যেন কোয়ালিটি মাল আসে। আর আপনার হচ্ছে যখন এই ভালো মালটাল যেগুলো শেষ হয়ে যাবে, তারপরে ঠান্ডা পড়ে টড়ে মনে করেন যে সর্দি কাশি লাগবে, তারপরে আপনারা মাল নিতে আসেন। তো তখন তো আপনাদের এই বিভিন্ন গোডাউনের থেকে কালেক্ট করে করে আপনাদের মাল দিতে হবে, আপনারা 2টা গালাগালি দিবেন, সেটা সহ্য করতে হবে। বেসিক্যালি এনারাও দায়মুক্ত, ইনারাও দায়মুক্ত। সিল্লেপাল্লা গালাগালি খালি হচ্ছে আপনার সাথে খানস গ্লোবাল অথবা যে কোনো ট্রেডার তাদের সাথে চলতে থাকবে। কারণ ওই ট্রেডার অথবা খানস গ্লোবাল অথবা ওইখানে যদি আপনিও যদি হোলসেলের ব্যবসা করেন, আপনিও কিন্তু কোনোভাবে যখন মার্কেটে এ গ্রেডের মালটা শেষ হয়ে গেছে, তখন কোনোভাবে আপনি কিচ্ছু করতে পারবেন না, বরঞ্চ ইনারে পা ধরতে থাকবেন যে ভাই লাগলে 500 টাকা বাড়ায় দিব, অর্ডার রয়ে গেছে, টাকা অ্যাডভান্স নিয়ে বলছি, তাড়াতাড়ি মাল একটা ব্যবস্থা করে দেন। তাহলে আশা করি এই এই ব্যবসায় এই ব্যবসায় আপনার বাবাও যদি এই পজিশনে থাকে, আপনার বাবাকে ট্রাস্ট করার কিছু নাই। কোনো একজন সাপ্লায়ার আজীবন আপনার মন পাবে না। 1 বছরের সিজনের শুরু আর শেষে যেই দেখবেন যে আপনি যদি ব্যবসায়ী না হন, আপনি সম্পর্ক নষ্ট করে ফেলবেন। যে সোদানি পোলা, তোর কারণে আমার সব কাস্টমার মরে শেষ, খানকির পোলা, তোর সাথে ব্যবসা না করে খানস গ্লোবালের সাথে করব। তখন আপনি খানস গ্লোবালে চলে আসবেন, অথবা আরেকজনের কাছে চলে যাবেন, অথবা আরেকজনের কাছে চলে যাবেন। বাট আপনাকে করতে হবে কি, আন্তরিকতা, ভালোবাসা, সম্মান দিয়ে তাকে একটা জিনিসই বোঝাইতে হবে, তুমি যে রেট চাচ্ছ সেই রেট তোমাকে আমি দিচ্ছি, বাট তুমি এটার মধ্যে বি গ্রেড মাল হলে বি গ্রেড আমাকে সঠিকভাবে জানাও, এ গ্রেড হলে এ গ্রেড জানাও। এবং তুমিও দেখো বি গ্রেডটা বি গ্রেডের রেট নেওয়া যায় কিনা, এ গ্রেডটা এ গ্রেডের রেট নেওয়া যায় কিনা। এরপর বাঙালি তো সারা বছর বসে থাকে টাকার জন্য, এটা আপনার বাপ হলেও আপনার সাথে বেইমানি করবে। আর এই জায়গাটা হচ্ছে সেই জায়গা। তাহলে এই মাল বেচাকেনার মধ্যে, আর যেহেতু ফার্স্ট টু লাস্ট মাল খুলে বিক্রি করা যায় না, সো এখানে আপনি কাউকে দোষ দিতে পারবেন না, কাউকে দোষ দিতে পারবেন না, বরঞ্চ আপনার উপরে যে আছে সে আপনাকে ভাঙ্গায় চূড়ায় খাবে, শুধু একটু মিষ্টি কথা, এক কাপ চা অথবা একটু প্রেম প্রীতি এইসব দিয়ে। বাট বেসিক্যালি আপনি কারো কাছ থেকে 12 মাস বাটার মতো কোয়ালিটি অথবা বাটার মতো সব কিছু পাবেন না, ইভেন ইনার কাছ থেকেও পাবেন না। কারণ ইনি তো মাল আসার সাথে সাথে সব দোকানদারকে বাকিতে সব মাল দিয়ে দিয়ে মাল গোডাউন ফাঁকা করতেছে। আর মাল দেওয়ার পরে প্রতি 2 দিন পর পর অথবা প্রতিদিন সকালে একবার আসে, দুপুরে একবার আসে, এই আপনার চালান বই দেখান কয় বেল মাল বেচছেন, সাথে সাথে টাকা দেন। অর্থাৎ এই টাকা মাল বেচেছে সেই টাকা নিয়ে বাড়িঘর বানায় বেড়াবে অথবা অন্য জায়গায় খরচ করে ফেলাবে, সেটা সুযোগ নেই। মাল বেচার সাথে সাথে তাকে টাকা দিতে হবে, 1 বেল বেচলেও দিতে হবে, 100 বেল বেচলেও জায়গা বসে ক্লিয়ার করতে হবে। এই কারণেই এরা হচ্ছে ইম্পোর্টারের প্রতিনিধি, ভার্চুয়াল প্রতিনিধি। অর্থাৎ ইম্পোর্টার মাল এনে এনাদের দিচ্ছে, তোমরা বেচো। আশা করি এই যে গাইডের জগতে কেন প্রথমে ভালো মাল পড়ছে, পরে কেন খারাপ, এরপর কেন কোনো একজন সাপ্লায়ার আপনাকে 12 মাস ভালো মাল দিতে পারতেছে না, এই সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু এখান থেকে আপনি শিখে গেছেন, যেটা আপনি 10 বছরও শিখতে পারবেন না। আর এই শিখতে গেলে আপনার যে পরিমাণ সময়, ধৈর্য, সম্পর্ক এবং অর্থ ধ্বংস হবে, সেগুলো সব বাঁচায় দিলাম। তাহলে আপনারা যদি ব্যবসায়ী হতে চান এবং আপনারা যদি জেনুইন মানুষ হয়ে ব্যবসা হতে চান, অর্থাৎ মানুষ শব্দটা অনেক বড়, তাহলে আপনাদের সবার যে যে হতে চান অথবা হবেন, তারা অলরেডি মন থেকে আমাকে একটা ধন্যবাদ দিতে বাধ্য। অর্থাৎ আমি চেয়ে নিব না, আপনি দিতে বাধ্য, যে জোবায়েদ ভাই আমাদের এত বড় একটা উপকার এবং বাস্তবসম্মত কথা আমাদের আপনারা শেখায় দিলেন। আর এখানে কোন কোন জায়গায় যে যার কাছে মাল বিক্রি করার জন্য যত খারাপ মাল দিবে তাকে তত বেশি চা নাস্তা করাবে, এইটাই স্বাভাবিক নিয়ম। আর একটা জিনিস হলো, যদি ভালো সাপ্লায়ার হয় কিন্তু আপনার পেমেন্টটা ওই সাপ্লায়ারকে ভালো হয়, তখন আপনাকে চা নাস্তা খাওয়াবে। চা নাস্তা খাওয়াইলেই যে সে আপনার সাথে সিটারি করতেছে তাও না, আপনার পেমেন্ট যত ভালো, আপনি যত বেশি সেল দিতে পারতেছেন, তত সে আপনাকে মূল্য করছে। আবার ইনি যত সেল দিতে পারবে, এই ইনাদের 10 জনের মধ্যে ইনি তাকে তত বেশি মূল্য দিবে।
এটি হচ্ছে সিম্পল একটা সিস্টেম। তাহলে খারাপের মধ্যে ভালোটা সবার আগে চিন্তা করতে হবে, খালি খারাপ অথবা সন্দেহ অথবা নেগেটিভ জিনিসটা চিন্তা করলে হবে না। আশা করি মাল কেন ভালো পড়ছে, মাল কেন খারাপ পড়ছে, এই প্রশ্নগুলো কখন কোথায় কোন পরিবেশে জন্ম নেয়, সেই জিনিসটা আপনারা এই ভিডিও থেকে মন থেকে সুন্দরভাবে শিখতে পারছেন। আর এরপরে কোশ্চেন হলো যে আপনি যদি এই ব্যবসায় যদি নামতে চান, তাহলে এইখানে সর্বোচ্চ কত ভিতরে আপনি যাইতে পারবেন। অর্থাৎ আপনি যদি কথার কথা ইন্ডিয়ান রক্ত আপনার শরীরে থাকে, আর আপনি যদি শিয়া না হন, আর চিন্তা করেন যে না ওরে টপকায় ও কোন জায়গাতে মাল কিনছে আরও কমে কিনবো, ওরে টপকায় ওরে যাব, তাহলে আপনি সর্বোচ্চ খাতুনগঞ্জ পর্যন্ত এই পর্যন্ত আপনি টাচ করতে পারবেন। আর এখানে যখন টাচ করবেন আর কোনো একটা মুখের কথায় বলে ফেলবেন যে আমি অমুকের কাছ থেকেই তো মাল নিই, সে তো আমার কাছ থেকে কম নিয়েছে, তখন এই খাতুনগঞ্জের সবগুলো ব্যবসায়ী তাদের অ্যাসোসিয়েশন এক হয়ে উনাকে বয়কট করে দিবে। এখন ইম্পোর্টার বড় মনে করেন যে তিনজন আছে, কথার কথা 1 2 3। এখন সব ব্যবসায়ী মিলে এই 1 নম্বর ইম্পোর্টার মাল সে অলরেডি গিয়েছে 100 কোটি টাকার মাল আনছে, উনার কাছ থেকে মাল নেওয়া যদি বন্ধই করে দেয় যে আপনি তো ব্যবসার ইথিক্সই মানেন না, আপনি নিজেই ধান্দা পেলে মাল বেচে দেন, আপনার কাছ থেকে আমরা কেউ মাল কিনবো না, ওই ব্যবসায়ী ওই মালে ধরা খেয়ে ওই ইম্পোর্টার ওই দিনই গিয়েছে বাড়ি চলে যেতে হবে, কানতেও মানুষ ভাড়া পাবে না। এই জন্যই এই ভুলটা এই ইম্পোর্টার কখনোই করবে না। তাহলে আপনারও সে যেহেতু এই ভুলটা করবে না, সো আপনারও যাওয়ার কোনো সুযোগ নেই। আর ওই ইম্পোর্টারের গোডাউনের থেকে মাল কেনার একটা ধান্দাবাজি অনেক আগে ছিল, সেই ধান্দাবাজিটা কীভাবে ছিল সেটা আপনাদের বলে দিই। এবং কিছু কিছু গোডাউনের ম্যানেজার রাতারাতি কিভাবে কোটিপতি হয়েছে অথবা 6 তলা 4 তলা বাড়ির মালিক হয়েছে, যেখানে সে ছিল কুলি এবং মাঝি, সেখান থেকে সে কীভাবে 6 তলা বাড়ির মালিক হইল অথবা বিশাল ক্ষমতাধর ব্যবসায়ীর ডাইনাথ হয়ে গেল, সেই জিনিসটা আপনাদের বলে দিই। দেখেন মাঝিরঘাট জায়গাটা হচ্ছে এরকম, এটা সদরঘাট, আর এটা হচ্ছে সদরঘাট চট্টগ্রাম, আর এখানে হচ্ছে মাঝিরঘাট। আর আপনারা মাল কেনেন কোথা থেকে? খাতুনগঞ্জ। আর এই সদরঘাট যে এরিয়াটার মধ্যে, এটার নাম হচ্ছে ফিরিঙ্গি বাজার। ফিরিঙ্গি বাজারই হচ্ছে চট্টগ্রামের শহরের জন্মস্থান। যেমন পুরান ঢাকা হচ্ছে ঢাকা শহরের জন্মস্থান, তেমন এই সদরঘাটে মাল ওঠানামা করত। এটা ছিল গঞ্জ, সেখানের থেকে হলো ঘাট, হ্যাঁ ঘাট অথবা গঞ্জ, এবং এইটার পাশে গঞ্জের পাশে প্রথম শহর ফিরিঙ্গি বাজার গড়ে ওঠে। আস্তে আস্তে এটা বৃহত্তর চট্টগ্রামে পরিণত হয়। ঠিক আছে, তো এই যে সদরঘাট, এটার পাশেই যে গোডাউন যেখানে পাওয়া যায় সেটা হচ্ছে আপনার কি মাঝিরঘাট। এবং এখানে তখন প্রচুর বস্তি এখনও পর্যন্ত আছে, মানে নিম্নমানের মানুষের থাকার ব্যবস্থা। তো এই সদরঘাটে যেসব কুলি টুলি কাজ করতো, তারপরে নৌকা টোকা বাইতো, বিভিন্ন মাঝিরা থাকতো, তারা ওখানে মাঝি পাড়া টাড়া এরকম বানায়, তারা তাদের ফ্যামিলি টাইটেল অথবা তাদের নামের সাথে মাঝি শব্দটা যুক্ত হয়ে গেছে। তো এইখানের কিছু সর্দার টর্দার এই বিভিন্ন গোডাউনের তালাচাবি, একটা সময় স্যার এই গোডাউনের তালাচাবি তার সে বিশ্বস্ত হয়েছে, মালিক তার কাছে চাবি রাখছে, মনে করেন এইটা হচ্ছে একটা গোডাউন। এখন এই সদরঘাটে মালগুলো আসতে এখন তো 1 নম্বর 2 নম্বর ঘাটে, অর্থাৎ নদীর ওপারে যে নতুন বন্দর তৈরি হয়েছে সেখানে মালগুলো নামে, ওখান থেকে ঘুরে কাস্টমস হয়ে টয়ে এখন এই মাঝিরঘাটের গোডাউনে আসে। এখন এই মাঝিরঘাটের গোডাউনে এই মাঝিদের একজনই মনে করেন খাতুনগঞ্জের বড় ইম্পোর্টারের গোডাউন, সেখানে সে তার গোডাউন ম্যানেজার, গো এম ম্যানেজার। এখন একটা কন্টেইনারে 273 বেল মাল আসা কথা, আনফর্চুনেটলি আর ফর্চুনেটলি 274 বেল মাল আসছে। এই 273 প্লাস 1 বেল মানে 274 বেল। এখন অফিসিয়াল কাগজপত্র তো 273 বেল, মালটা যখন গোডাউনের সামনে লোড আনলোড হয়েছে, আনলোড হওয়া মানে এটাকে খুলে মালটা এর মধ্যে নামাইছে, তখন ওই ম্যানেজার দেখছে কী রে মাল একটা বেশি হয়েছে, আলহামদুলিল্লাহ, তখন এটা হচ্ছে ফর্চুনেটলি, মানে কপাল গুনে। আমাদের দেশে যেমন রাস্তায় একটা টাকা পড়লে
মানুষ এটা উঠায় গরিব মানুষে দান করে, আবার ইউরোপে যখন একটা টাকা রাস্তার মধ্যে কুড়া পায় তখন তারা এটা দান করে না, বরঞ্চ চিন্তা করে সৃষ্টিকর্তা এটা আমাকে গিফট আকারে দিছে, সো এটা আমি কাউকে দিব না, এটা আমার প্রাপ্য। তো দুই রাষ্ট্রে অথবা দুই এরিয়াতে দুই রকমের মানুষের মানসিকতা। তো যখন আনফর্চুনেট বললাম এই কারণে যে যখন একটা বেশি আসে তখন চায়না ভুল করছে, চায়নার জন্য এটা লস। আর যখন একটা বেশি আসে তখন এই গোডাউনের যে ম্যানেজার, যে মাঝি মাঝি এই মাঝি তখন 273 বেল মাল গোডাউনে জমা দিবে, 1 বেল মাল বেশি থাকবে। এই 1 বেল মাল ওই যে আপনি যে গোড়া খোঁজেন, আপনার মতো অসংখ্য মানুষের ফোন নাম্বার তার মোবাইলে আছে, সে ওদের বলবে, আপনারা বলবে ভাই 1 বেল মাল আছে ফাটাফাটি 2000 কমে দিতে পারবো। তখন এই আজানের সময় সত্যি কথাটা বলতেছি কীভাবে কোটিপতি হয়েছে, এই জন্য আজানের সময় ভিডিওটা কথা বলা থামাচ্ছি না। আজানের সময় সত্যি কথাটা আপনাদের জানা উচিত। এবং আমি জেনে শুনে কখনো কোনো ভিডিওতে আজান হোক আর না হোক আমি মিথ্যা বলি না। তো এই যে 273 বেল মাল, এর মধ্যে সবচেয়ে দামি মাল মনে করেন একটা শার্ট, যার দাম 70,000। ও এই 273 বেলের মধ্যে এই শার্টটাকেই সে আউট করবে, করে ওই মালিককে বলবে যে ভাই ওই বেবি সুইট 12টা আসার কথা ছিল, 13টা আসছে অথবা 11টা আসছে, এরকম বলে মালিকরে এটা বুঝাবে এবং মিলায় দেবে। কিন্তু অরিজিনালি সবচেয়ে দামি মালটা ওখান থেকে সে সাইড করে নিয়ে ওই আপনার মতো ব্যবসায়ীকে দিয়ে দিবে। তো 70,000 মালিক বিক্রি করে, সে কথার কথা 65,000-এ বেচে দিল। এই টোটাল 65,000ই তাই কামাই। এখন তার বউ বাচ্চা পরিবারের এবং লিভিং এক্সপেন্সেস এত কম যে এই 65,000ই তার থেকে যায়। তো এরকম 4 কন্টেনার মালে যদি 4টে যদি সে পায়, তাহলে তার কত হয়? তার কথার কথা 3 লাখ টাকা হয়ে যায়। তা 3 লাখ টাকা হলে তো সে এলাকায় 2 কাঠা জমিও কিনে ফেলে। পরের বছর যে আবার ওই 3 লাখ টাকা দিয়ে একটা ঘর উঠায়, তারপরের বছর যে ওইটারে ছাদ দেয়, তারপরের বছর যে ওইটারে দোতলা বাড়ি বানায় ফেলে। তো 3 বছরে তার দোতলা বাড়ি হয়ে যায় নিজের জমিতে। আর এভাবেই 10 বছর 15 বছর কাজ করার পরে সে 4তলা 6তলা বাড়ির মালিক হয়ে যায়, শুধুমাত্র ওই 1 বেল মাল চুরি। আর এর মধ্যে কিছু কিছু মালকে, যেটার মধ্যে হাই কোয়ালিটি মাল আছে, ওইটাকে ইচ্ছা করে ড্যামারেজ করে দিও সে মাল এভাবে, স্যার এই মাল তো কেউ কিনবে না, একটা পার্টি পাইছি বেচে দেবো, ওইখান থেকে একটা কমিশন খায়। আর এই জিনিসগুলো মালিকরা যখন জানে, প্রথমে ছাড় দিত আর এখন ছাড় দেয় না, কারণ আগের মালিকরা অনেক ছাড় দিত আর এখনের মালিকরা কম ছাড় দেয়। তো তাকে সাথে সাথে বের করে দেয় অথবা তার চাকরি শেষ করে দেয়, নতুন লোক বসায়। তো এখন একজন ম্যাজি এত দ্রুত 6তলা অথবা 4তলা বাড়ির মালিক হতে পারে না, যেটা এখন থেকে 20 বছর আগে অথবা 10 বছর আগে একটা গোডাউনের ম্যানেজার অথবা মাঝি 5 বছর কাজ করে বাড়ি বানায় ফেলতে পারত। তাহলে এইটা হচ্ছে গোডাউনে সর্বোচ্চ দুর্নীতি যেটা হয়, সেইটার চিত্র আপনাদের সুন্দরভাবে বুঝাই দিলাম। আশা করি এখানে আপনাদের বুঝতে কিছু বাকি নাই। তাহলে বন্ধুরা, এই গোডাউনের ম্যানেজার কিভাবে কোটিপতি হয়, 4তলা বাড়ির মালিক হয় 10 বছর কাজ করে, আর কেন মালের সবসময় 12 মাস অথবা একই বছরেই একই সিজনেই 2 মাসের মধ্যেই মাল ডানিবামি হয়ে যায়। তারপরে আগের মাল নিছিলেন ভালো, পরেরটা আপনার মনে হচ্ছে যে আপনার ইচ্ছা করে ধরায় দিছে। তো এই সবগুলো প্রবলেম একদম চুলছেড়া বিশ্লেষণ করে দিলাম। এর বাইরে গাইটের জগতে কোনো বাপে যদি আপনাকে কিছু শেখায়, শেখাবে, শেখাতে গেলে কলিজা লাগে। আর জোবেদ ভাই গাইটের জগতে গত 50 বছরে যা ছিল, এবার আমি একটু আজান শেষ হওয়া পর্যন্ত একটু থামি। আচ্ছা, আজান শেষ হয়ে গেছে। তো সত্য কথা, একদম ভিতরের কথা শেখায় সারা দুনিয়া। গার্মেন্টসও যত বছর আমরা কাজ করতেছি, গার্মেন্টসের একটা সুতায় কোথায় চুরি হয়, একটা রঙে কোথায় চুরি হয়, একটা ডাইংয়ে কোথায় চুরি হয়, একটা প্যাটার্নে কোথায় চুরি হয়, সব চুরি শেখায় দিয়ে 5% লাভ করে খানস গ্লোবাল গার্মেন্টসের জগতে টিকে আছে। আর গাইটের জগতেও সব থেকে যে কথাগুলো, একদম বাস্তব যে কথাগুলো, সেগুলো শেখায় দিয়ে তারপরে একটা গাইড জুবায়েদ ভাই নিজের হাত দিয়ে আপনার কাছে ছাড়ে এবং ছেড়ে বলে জুবায়েদ ভাইয়ের হাত দিয়ে যে মালটা বের হয় সেটা আপনাকে ব্যবসা দিবে। এই যে কথাগুলো, এই কথাগুলো খাতুনগঞ্জের যত ব্যবসায়ী, নতুন প্রজন্ম, অমুক প্রজন্ম তমুক প্রজন্ম, এর 60% পোলাপানি এখন এইসব শেখেও নাই, এসব তারা কারো কাছে শোনে নাই। তার বাপে ছিল ব্যবসায়ী, বাপেও ছেলের এত কিছু শেখায় দিয়ে যায়নি।
এই ভিডিওটা ফার্স্ট ক্লাস যদি দেখে ব্রেন ফার্স্ট ক্লাস হয়ে যাবে। আমার কথা হলো যে আমি ব্যবসায়ী জন্ম দেওয়ার জন্য, ব্যবসায় স্বচ্ছতা দেওয়ার জন্য আমি জন্মগ্রহণ করছি। আমি কোটিপতি হওয়ার জন্য জন্মগ্রহণ করি নাই। আপনারা কোটি টাকা কামায় যা করবেন না, এই জোবায়েদ ভাই তার চেয়ে বেশি করে ফেলছে। কি করছে জানেন? জোবায়েদ ভাই এখনও যদি মারা যায়, জোবায়েদ ভাই এই গাইটের জগতে এবং কাপড়ের জগতে বাংলাদেশে ব্র্যান্ড। এই জোবায়েদ ভাই নামে এই নামটাই ব্র্যান্ড। মানুষ আজকে ওই রিক্সা আসার সময় আমি টেরই পাইনি, সে বলে স্যার আপনার ভিডিও আমি দেখি স্যার, আপনার টাকা নেব না। উল্টা বকশিস সহ যেখানে ভাড়া 70 টাকা, সেখানে 100 টাকা, 150 টাকা, 200 টাকা আমি দিয়ে দিই। এবং আমার প্রতি 3-4 দিনে এই ঘটনাটা ঘটে। যে শহরেই যাব, হোটেল থেকে শুরু করে চার দোকান থেকে শুরু করে বলে যে ভাই আপনি আমার গেস্ট, ভাই টাকা নিব না, বা আপনাকে খুব সম্মান করি, খুব ভালোবাসি ভাই, আপনার ভিডিও খুব মন দিয়ে দেখি। ইভেন দেখা যায় আমার ভিডিওর স্ক্রিনশট নিয়ে নিয়ে মোবাইলের মধ্যে ছবি তুলে রাখছে। তা আপনারা সারা জীবন টাকা কামাই করে যেটা কিনতে পারবেন না, তার থেকে বেশি বড় জিনিস আল্লাহ আমাকে দিছে। আমার কাজ শুধু সেই আস্থা, সেই বিশ্বাস, সেই সম্মানটা ধরে রাখা। টাকা দিয়ে কি বাল করতাম? টাকা তোমার বাপের ছিল, টাকা নিয়ে কি কবরে যেতে পারছে? টাকা তোমার দাদার ছিল, কবরে যেতে পারছে? টাকা তোমার মেজ মামার ছিল, কবরে যেতে পারছে? সম্মান, মৃত্যুর আগ পর্যন্ত সম্মান। তা আপনারা যেটুকুন ভালোবাসা আমাকে দেন, এই সামান্য একটু সত্য কথা, সুন্দর কথা আপনাদের, আমার জীবনের সময় নষ্ট করে আমি আগে শিখি, আমি ধ্বংস হয়ে আমি শিখি, এরপরে আপনাদের শেখাই দিই যেন আপনারা ধ্বংস না হন। এবং আপনাদের, আমি ধ্বংস হলে কত 10 লাখ লস, আর আপনারা 1000 মানুষ যদি ধ্বংস হন তাহলে কয় কোটি লস। তাহলে আপনাদের লসটা আমি থামাই দিই। তা আপনি মানুষ হলে অথবা ব্যবসায়ী হলে তো আপনার সবার উচিত আমাকে সম্মান দেওয়া, যে ভাই আপনি আমার লাইফের 10টা বছর বাঁচায় দিচ্ছেন, আপনি আমার লাইফের কোটি টাকা লস থামায় দিচ্ছেন। ইউ শুড ডু ইট। শুধু আমার জায়গায় অন্য কেউ থাকলে তার প্রতি আপনার এটা করা উচিত। তাহলে আশা করি গাইডের জগতের থেকে আর কিছু শেখার প্রয়োজন আছে বলে মনে হয় না। কারণ যেখানে যত মেডিসিন আছে, যত পলিসি আছে, যত সিক্রেট আছে, যত চা নাস্তা আছে, যত মিষ্টি কথা আছে, যত গলায় গলায় পিরিত আছে, যত জাউরামি আছে, সব শেখাই দিছি আগের ভিডিও আর এই ভিডিওতে। এরপর মুক্ত মনে মন বড় করে ব্যবসা করবেন। মনে মনে চিন্তা করবেন আমার ভাই আমার জন্য দোয়া করে দিছে, প্লাস আমাকে ভালোবেসে বিন্দুমাত্র 1 পয়সা ছাড়া আমাকে ফার্স্ট টু লাস্ট সব শেখাই দিছে। ইভেন আপনি যে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখতেছেন, এইখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট নাই যেখান থেকে আমি 1 পয়সা কামাই করতেছি। যদি প্রমাণ করতে পারেন তাহলে আপনার ঘরের থেকে নাকে খত দিয়ে আমি আমার ঘর পর্যন্ত আসবো, সারা পৃথিবীর মানুষ দেখবে। কারণ আমার মন অনেক বড়, আমি গর্ব করে বলি আমি টাকা স্বার্থের জন্য মানুষের সাথে চলি না। আমার চাকরি জীবনও ছিল বেতনের জন্য না। ওই এমডি সাহেবের পাশের চেয়ারটা আমার চাই। প্রয়োজনে এমডি ম্যাডামের রুম, অথবা জিএম, অথবা এক্সিকিউটিভ ডিরেক্টর, অথবা সিইও যে এমডি সাহেবের পাশে বসে, তার রুম ওখান থেকে ট্রান্সফার করে অন্য কোথাও দিতে হবে। আমার চেয়ারটা এমডি সাহেবের রুমের সামনে থাকবে। এমডি সাহেব ঢুকতে আসতে, এবং আমি যতদিন চাকরি করছি, যত বড় সিআইপির কাছে চাকরি করছি, আমার রুমে এমডি সাহেব আসার আগে আমার মুখের সামনে ক্যামেরা বসানো থাকতো। আমাকে ক্যামেরায় দেখতো যে আমি কাজে ব্যস্ত অথবা বসে আছি। এরপরও টেকনিক্যালি আমার টেবিলে একটা ফোন দিত পিএবিএক্সে, যে ভাই সাহেব আপনি কি রুমে আছেন, একটু আসবো? স্যার আসেন না প্লিজ, আসেন 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 প্লিজ। আমি আগের থেকে উঠে দাঁড়ায় তার সম্মানে দাঁড়ায় থাকতাম যে স্যার আসতেছে, এরপর স্যারের কী হেল্প লাগবে। এবং আমি আমার চেয়ারটা ছেড়ে দাঁড়াতাম যদি স্যারের বসার প্রয়োজন হয় কোনো কাজে, কারণ আমার কম্পিউটার সেক্টর, সো সে যদি কোনো কম্পিউটার কিছু করে, সো আমার চেয়ারটা মুছে টুছে সুন্দর করে একদম ফিটফাট করে, এমনি আমি একটু ফিটফাট পছন্দ করি, তার জন্য রেডি করে রাখতাম যদি স্যারের বসার প্রয়োজন হয় তো যেন এখানে বসতে পারে। আমি আমার চেয়ারের কাছে দাঁড়ায় থেকে স্যারকে বলবো স্যার আসেন, এটা আমার কাছে চরম মাত্রার বেয়াদবি। বরঞ্চ আমি আমার ডেস্কের থেকে বের হয়ে পাশে এসে দাঁড়াতাম। স্যারের জিনিস, সে তো মালিক,
সে তার চেয়ারে বসবে না কোথায় বসবে, কিসে হাত দিবে, সেটা তার উপরে। আমার ভিতর কপটা এরকম। এই মানসিকতাগুলো অথবা প্রফেশনাল এই ভদ্রচিত আচরণগুলো ব্রেনের মধ্যে রেখে তারপরে আমি কাজ করতাম। আপনারা তো চাকরি করেন, এত বেতন হলে জব করব। কোম্পানির বস যে আপনাকে টাকা দিচ্ছে, আপনাকে বেতন দিচ্ছে, আপনার পরিবারের বিপদে আপদে সবার পাশে আছে, সেই মানুষটাকে আপনি রেসপেক্ট করতে জানেন না। বালের MBA চোদাইছেন, কি বালের চাকরি করেন? আগে মানুষ হন, কোয়ালিটি মানুষ হন। আপনারা জানেন, আমার মা মারা গেলে আমার ডাইন পাশে দাঁড়ায় হিন্দু ধর্মের যে আপনার পূজারী, মন্দিরে যে পূজা পড়ায়, পূজা টুজা দেয়, সে পূজারী আমার ডাইন কাঁধের সাথে কাঁধ মিলায় তারপরে নামাজ পড়ছে, জানাজার নামাজ। তা আমি সালাম ফিরায় যখন দেখি সঞ্জয় দাঁড়ানো, সঞ্জয় তুমি নামাজ পড়ছো, নামাজে দাঁড়াইছো? তা আমারে জড়ায় ধরে বলছে আমার কাকির জন্য আমি দোয়া করছি, আল্লাহ ভগবান যেই হোক না কেন তার কাছে আমি দোয়া করছি আমার কাকিকে যেন আল্লাহ মাফ করে দেয়। এই হচ্ছে টের পাইলাম যে আমার মা মারা গেছে। এই হচ্ছে আমার বুক ফেটে কান্না আসতেছে। তখন আমি বুঝতে পারছি সারা জীবন তো মা ডাইনে যেতে গেলে বায়ে গেছি, বায়ে যেতে গেলে ডাইনে গেছি, শয়তানি বদমাইশি একটাও মনে করেন যে মাটিতে ফেলাই নাই। আর তখন বুঝতে পারছি কি হারাইছি। তখন বুঝতে পারছি যে একজন হিন্দু পুরোহিত একজন মুসলমানের জানাজায় এসে পর্যন্ত অংশগ্রহণ করে, সেটা ধর্মকে ভুলে যায়। তো মানুষকে মন থেকে ভালোবাসা দিলে কি পাওয়া সম্ভব? দুনিয়া ভালোবাসার দুনিয়া, সম্মানের দুনিয়া। আমার মা মরে যে এটা আমাকে শিখাই দিয়ে গেছে, আর বলে গেছে আমি মরার পরে আমার মরা হারও তোমার জন্য দোয়া করবে যতক্ষণ পর্যন্ত তুমি সুন্দর জীবনযাপন করবা। আমি ওটার মধ্যে আছি আল্লাহ দিলে। আর চলতে গেলে অভাব অনটন এগুলো তো থাকবেই। রাষ্ট্রের যে অবস্থা, ব্যবসা বাণিজ্যের যে অবস্থা, নিজের বাপ চাচারে জিজ্ঞাসা করে দেখেন তারা কত জায়গায় সিটার বাটপার হয়ে আছে, কত জায়গায় দেনা হয়ে আছে। কেউ সাধারণ মানুষের কাছে আছে, কেউ ক্রেতার কাছে, কেউ সাপ্লায়ারের কাছে, কেউ ব্যাংকের কাছে। তা আপনার বাপ চাচা ভাই বোনের থেকে আমি অন্তত ভালো আছি। সো রেসপেক্ট করা শিখেন, রেসপেক্ট করা শিখেন। তাহলে শুধু আমাকে না, সবাইকে রেসপেক্ট করা শেখেন, সম্মান দেওয়া শেখেন। আপনি নিজেই কখন মূল্যবান হয়ে যাবেন আপনি টের পাবেন না। মানুষকে সম্মান ভালোবাসা দিতে দিতে আপনি কখন মূল্যবান হয়ে যাবেন এটা আপনি কখনো টের পাবেন না। একটা সময় পরে যে বুঝতে পারবেন যে এত মানুষ আমাকে ভালোবাসে, আমি এত ভালো অথবা এত কোয়ালিটি আমার, তাহলে আমি এখন যখন ভালো পজিশনে চলে গেছি, এখন তো চাইলে আর খারাপ কাজ করা যাবে না। তাহলে বাকি জীবনটা এভাবেই চলুক, আলহামদুলিল্লাহ, একটু ডাল ভাতলে হয়ে যায়। আর তখন ন্যাচারালি আপনার চেঞ্জ আসবে। কারণ আপনি চেঞ্জ হতে চাইলে চেঞ্জ আসবে না, তখন ন্যাচারালি আপনার চেঞ্জটা চলে আসবে। তখন এই দুনিয়ার প্রতি লোভ লালসা সব নষ্ট হয়ে যাবে। শুধু মনে যাবে যে ইস এমন কিছু করতে পারতাম যে সবাই আমাকে জড়ায় ধরে তো আমার একটু স্যালুট দিত, আমাকে একটু প্রশংসা করতো, আমার কথা একটু ভালো বলতো। আপনার মনটা তখন এরকম সুন্দর পজিটিভ এবং পবিত্র হয়ে যাবে। তখন হারাম দেখলে উল্টে গলা পরে লাত্তি মারে, তো খান কি বলা হারাম মারেস তোরে তো আমি নিজেই জানি মেরে ফেলে দেবো। তখন আপনি সেইটাই যাবেন, তখন এটা আপনার মধ্যে হবেই। গালাগাল বাপ মা তুলে দিবেন। একটু হারাম অথবা 14 নম্বরই দেখলেই মনে করেন যে লাথি মারতে মন যাবে, কারণ আপনার কল তখন পরিষ্কার হয়ে যাবে, হতে বাধ্য। আর এটা হচ্ছে দুনিয়াতে নিজের চেঞ্জ আনার সব থেকে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট। ঠিক আছে? আর এর মতো অভাবের মধ্যে বউ যদি কোথাও চলে যেতে চায়, আলহামদুলিল্লাহ যাইতে দেন। লাভ কী হবে? নতুন আর কচি একটা জিনিস পাবেন। ঠিক আছে না? ঠিক আছে। আর বর্তমানে তো উজুরা বলতেছে একটা জায়গায় 4টা অথবা 10টা বিয়ে করলে এই যে 100%-এর সাথে 140% নারী, তারা কি করবে? তাই ফতোয়া তত্ত্বও আছে। আবার বলা হয় 18 বছরের নিচে মানুষ হচ্ছে শিশু, সারা বিশ্বে বলা আছে 18 বছরের নিচে হচ্ছে মানুষ হচ্ছে শিশু। আর এই শিশু বিবাহ অথবা বাল্য বিবাহ দণ্ডনীয় অপরাধ, 6 থেকে 12 বছর জেল। আবার বাংলাদেশে মেয়েদের বিবাহের বয়স 16 বছর।
ওইটা নিয়ে সাকা চৌধুরী বলে গেছিল যে নিজেটা ঠিকই বুঝো, কিন্তু প্যাঁচ যে কোথায় বাঁধাইছো তা তো বুঝো নাই। এখন তার কথাবার্তার ধরন আমার মতো তো, এই জন্য সে বেয়াদব সেজে গেছে, কিছু করার নাই। কিন্তু সে জিনিসটা বলে গেছে, ইঙ্গিত দিয়ে গেছে, সেটা সাধারণ মানুষ বোঝেই নাই, বোঝেই নাই যে 18 বছরের নিচে শিশু, শিশু বিবাহ দণ্ডনীয় অপরাধ, 12 বছরও জেল হইতে পারে। আর সেইখানে বলছে মেয়েদের বিয়ের বয়স বাংলাদেশে 16 বছর করা হইলো। কি গার্মেন্টস কর্মীদের দিয়ে, নাকি সচিবালয় থেকে শুরু করে মন্ত্রণালয়, সংসদ ভবনের মধ্যে কচি কচি মাল ঢুকাবা? আর কত এই বুড়ো বয়সে খায়ের যায় না সোদানি ফুলারা? এইটাই সাকা চৌধুরী সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছিল। সো দিস ইজ দ্য থিং, এটা হচ্ছে বিষয় যে হাউ টু বি এ গুড হিউম্যান। আপনাকে বুঝতে হবে আপনি আপনার স্বার্থে আইন বানাচ্ছেন নাকি আপনি জেনে শুনে বুঝে বানাচ্ছেন। কারণ এই আইনগুলো যারা পাশ করে তারা তো সব বিসিএস ক্যাডার। তো ওগুলো কি বিসিএস ক্যাডার নাকি বিসিএস সোদার? সেই জিনিসটাই সাকা চৌধুরী বোঝাতে চাইছিল। একটা সাকা চৌধুরীর একটা পায়ের পশম যদি আমার হইতে হয়, তাহলে আমাকে বোধহয় আরো 10,000 বার জন্মগ্রহণ করতে হবে, তারপরে সাকা চৌধুরীর একটা পায়ের পশম হইতে পারবো কিনা সেটা দেখার বিষয়। সাকা চৌধুরী ঢাকা ডাইংয়ে আইন করলো যে গেটের থেকে ঢোকার সময় গাড়ি শুদ্ধ সব চেক হবে সবার। এখন উনি অফিসে বসে দেখতেছে যে ক্যামেরায় দেখতেছে, তখন সামনে আমি ওনার ফাইন্যান্স কন্ট্রোলার আবু আশরাফ স্যার আর আমি বসা। তখন আবু আশরাফ মানে ফাইন্যান্স কন্ট্রোলার শুধু না, বাংলাদেশের সারা বাংলাদেশের ইতিহাসে একটা গর্ব। ওনার নাম অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, এফসিএমএ, সিএ এইসবে আবু আশরাফ স্যারের নাম যে শোনেন নাই, সে সিএ নিয়ে এসিসিএ কোনো বালও না। আবু আশরাফের নাম যে শোনেন নাই এবং তাকে যে সম্মান করেন নাই, তার প্রতি যে পাগল হন নাই ভালোবেসে, সে এই অ্যাকাউন্টস জগতের কিচ্ছু না, চ্যাটের বাল সে। আবু আশরাফ এত বড় নাম, এত গুণধরের নাম। এখন থেকে 40 বছর আগে আমেরিকায় 8টার সময় রাস্তার পাশে আপনার বাচ্চাকে দেখছিল, 40 বছর পরে এসে বলবে, মামুনি তুমি কি আমেরিকা ছেড়ে চলে আসছো, তোমার আব্বুর শরীরটা ভালো আছে, তোমার তো ডেট অফ বার্থ এত তারিখে, এই জন্য কি তুমি দেশে আসছো? অর্থাৎ বুঝছেন তার ব্রেন কি জিনিস আর তার চোখ কি জিনিস। এটার নাম আবু আশরাফ। সে আবু আশরাফ ছিল ঢাকা ডাইং এর ফাইন্যান্স জিএম। আর সে একটা মানুষকে নিজের কলিজার অথবা নিজের সন্তানের মতো ভালোবাসতো। আর সেই অসভ্যতা হইলাম আমি। আল্লাহ আমাকে এত দূর পর্যন্ত দিছে। তার দুইজন মানুষকে সে প্রচন্ড ভালোবাসছে, একটা হচ্ছে শামীম, একটা হচ্ছে জুবায়ের, আর একটা হচ্ছে এই জোবায়েদ। জুবায়ের এখন কোন একটা গ্রুপ অফ কোম্পানিজের মধ্যে আছে, ওর সিএ কমপ্লিট হয়ে গেছে আমার কলিগ। শামীমও চমৎকার মানুষ, আর আমি ছোট সামান্য। তো এই আবু আশরাফ স্যার আমি বসা, সেখানে সাকা চৌধুরী হুঙ্কার দিয়ে উঠছে, এই গেটের থেকে এটা ঢোকলো, ওরে ডাইকে নিয়ে আমার রুমের মধ্যে। ওনার তো কথাবার্তার স্টাইল আমার মতো এরকম মনে করেন যে আমার থেকে আরো 1000 গুণ উপরে। আমি তো কিছু না, মানে আমি যেভাবে স্টেট কথা বলি উনি এরকম স্টেট পাবলিক, কোনো কাউকে কিছু গুনে না, বুঝেন না, ক্ষমতা থাকা অবস্থায় লেজে কুকুর নাড়ায় ফেলে। সে, তার নাম হচ্ছে সাকা চৌধুরী। আমি শুধু তার ভক্ত মাত্র। তাকে আমার ভালো লাগছে, তার কারণে আমার জীবন বদলাইছে। তার কিছু কিছু বিষয় আমার ব্রেনে সেই আমলে হিট করছে, যেটা আমি ফলো করি। তার আমার মৃত্যুর পরেও বলে তাকে আমি গুরু মানি। তার ছেলে হাম্মাম, ও এখনো তার বাবা কি ছিল সেটা এখনো জানে। হাম্মাম চৌধুরী এখনো জানে তার বাবা কোন লেভেলের মানুষ ছিল। আমরা জানি, বলতে পারেন ছেলে জানে না, তুমি জানো। ছেলে তো আদরে মানুষ হয়েছে, আর আমরা দেখছি বাইরে থেকে যে সাকা চৌধুরীর কলিজা কত বড়। সাকা চৌধুরীর কলিজা কত বড় এইটা হাম্মাম জানে? জানে না। আমার বাসার পাশে তো বাসা, মামা শ্বশুর। হাম্মাম জানে? জানে না। সাকা চৌধুরী বলতেছে কি, যে গেটের কাছ থেকে ঢুকলো, এই সিকিউরিটি উপরে আয়, সিকিউরিটি আছে, কেটা ঢুকছে, গাড়ি চেক করিস না কেন? স্যার, জিএম স্যার ঢুকছে। জিএম স্যার ঢুকছে, কি হয়েছে?
আমার গাড়ি একটু আগে চেক হয়েছে না? ঢোকার আগে কইছি না আমার গাড়ি চেক করবি? চেক হলে সবারটা হবে, একদম পিয়নতে শুরু করে বস পর্যন্ত। জিএম মানে কি? ওতে যা চাকরি করে, চাকর। ও কি জিএম হয়েছে বলে ভিআইপি হয়ে গেছে? ওর গাড়ি চেক হবে না? ওর গাড়িতে করে চুরি করে নিয়ে যেতে পারবে, অথবা ওর গাড়িতে সেমনি নিয়ে ঢুকতে পারবে? ওর গাড়িতে মাদক চলবে? ওর গাড়ি চেক হবে না? ও এত বড় ভিআইপি হয়ে গেছে যেখানে আমার গাড়ি পর্যন্ত চেক করার ডিরেক্ট অর্ডার, যে আমার গাড়ি পর্যন্ত, আমার জামা প্যান্ট পকেট কেন, আমার আন্ডারওয়্যার পর্যন্ত চেক করতে হবে, এটা কোম্পানির নিয়ম। সেখানে জিএম স্যারের গাড়ি চেক করস নাই? ডাক তোর জিএম রে, অ্যাডমিন ডাক, এবার অ্যাডমিন ম্যানেজারে ডাক। স্যার তোমার জিএম সাহেব নাকি কোম্পানির মালিক হয়ে গেছে নাকি? স্যার মাথা নিচু করে আছে। জিএম এর গাড়ি চেক করার পারমিশন নাই? স্যার গাড়ি তো আপনি বলে দিচ্ছেন সবার গাড়ি চেক করতে হবে। চোদ্দানিস বলা, জিএম এর গাড়ি চেক করে নাই কেন? ডাক জিএম রে। জিএম রে ডাকছে, কি জিএম, তুই তো কোম্পানি মালিক হয়ে গেছো বিশাল বড়, তোমার গাড়ি টাড়ি চেক হয় না? তা তোমার মতো এত বড় মানুষে এই টাকা ডাইমের দরকার নেই, যাও 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 যাও, তুমি যাও, তোমার লাগবে না, যাও। স্যার বিয়া দিবে। এবার সিকিউরিটি গার্ড ধরে বের কর, চোদ্দানির বলা রে, বের কর, এক্ষুনি বের কর। জিএম মারাইছে, কোম্পানিতে আইন বানায়, নিজেই আইন রেসপেক্ট করতে জানে না, সে জিএম মারাইছে। ফাক অফ। এই হলো সাকা চৌধুরী। স্যালুট হিম, আমি তাকে স্যালুট জানাই। কর্পোরেট ডিসিপ্লিন কি জিনিস, আইন কানুন কি জিনিস, সেগুলো সে করে গেছে, দেখায় গেছে, মানুষকে শেখায় গেছে। এত সেন্সিটিভ বিষয়গুলো হাম্মাম চৌধুরী কি জানে যে তার বাবা কোন লেভেলের ভিআইপি ছিল, কোন লেভেলের ট্যালেন্টেড ছিল, কোন লেভেলের গর্ব করার মতো একটা প্রফেশনাল ছিল? জানে না তো, খালি কামতে পারে আমার বাবা সবাইকে ভালোবেসেছে। আরে আপনার বাবা ভালোবাসে নাই, কত মানুষকে যে ইন্টেলেকচুয়াল বানায় দিয়ে গেছে, কতগুলো হাম্মাম চৌধুরীর জন্ম দিয়ে গেছে। আপনি কি জানেন প্রফেশনাল হাম্মাম চৌধুরীর? জানেন না তো। তাই যদি জানতেন, বাবাকে নিয়ে আরো গর্ব করতেন যে আপনার বাবা কি ছিল। আর আপনার দাদা আরো কত হাজার গুণ উপরের মানুষ ছিল, ওইটা উচ্চারণ করার সাহস অথবা সুযোগ করতে গেলে আমার গায়ের পশম দাঁড়ায় যাবে। তার জীবনের হিস্ট্রি আপনি যদি শুনেন, তাহলে এই কথাগুলো বলার কারণ একটাই, আমি কি রাজনীতিতে নামবো? না, নামবো না। এই খুলনাতে যে কয়জন বকুল বাইটাই যারা রাজনীতি করছে সব তোমার পরিবার। মোংলা বন্দরে শেখ ফরিদুল ইসলাম, তুহিন যারা করছে, এটা সব মামা, ভাই, খালাতো ভাই সব। বাগেরহাট সদরে, খুলনা সদরে, এক খুলনা, বাগেরহাট, রামপাল, মোংলা, কচুয়া, মোল্লাহাট, পুরোটাই তো ওই বন্ধু বান্ধব নাই, খালাতো ভাই নাই, মামা নাই, চাচা। এখন দেখতেছি ওই মামার সাথে বাইক খালাতো ভাইয়ের গ্যাঞ্জাম, দুইজনই কি হয়েছে রাজনীতি, একজন আর একজনের প্রতিপক্ষ। এখন কোন রাস্তায় যাব, কারে ভোট দিবার, কারে জয়গান গাবো, সুযোগ নেই। আর আমি ব্যক্তিগতভাবে রাজনীতি পছন্দ করি না, কারণ যখন আপনার বাসায় বেশি ভালো রান্না হয় প্রচুর পরিমাণ, তখন আর আপনার খাওয়ার এনার্জি হয় না। তার রাজনীতি বলেন আর ক্ষমতাবাজি বলেন, আমার বাড়ি খানমহল বাগেরহাটে, এই খানমহলে টোটাল খুলনা চালাইছে, খুলনা বাগেরহাটেতে শুরু করে কোনো কিছু বাকি রাখে নাই, এখনো চালাচ্ছে। তো জন্ম থেকে এগুলো দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে, এই জন্য আমার রাজনীতির প্রতি এরকম ইন্টারেস্ট করতে শুরু করে কিছু নাই। আমি এই সাকা চৌধুরী সাহেবের এত গুণগান গাওয়ার একটাই কারণ, যে যার কোয়ালিটি আছে তার গুণগান গেতে হবে, সে আপনার শত্রু হলেও তাকে গেতে হবে। এটাকে বলে হচ্ছে শিক্ষার কৃতজ্ঞতা, যেটাকে বলা হয় গুরু দক্ষিণা। আপনারা তো ওই এখন ওই ফিল্ম দেখেন, শাহরুখ খান কোন বেশ্যার সাথে নেচে বেড়াইছে, সেই ভিডিও দেখেন, সেই ফিল্ম দেখেন, আর সুপারহিট বলে মাথা চুলছে না, ও শালা কি ড্যান্সটা দিছে, মাথাটা গেছে। আর ভিডিওর মধ্যে একটা ফেন্টি দেখা গেছিল নায়িকার, শালা ওটা তো আরো খিচ খাওয়া কাহিনী। আপনার ব্রেনটা হচ্ছে এরকম বস্তি কোয়ালিটির,
অবশ্য যদি জিজ্ঞাসা করে কোথায় পড়াশুনো করেন, নর্থ সাউথে পড়ি, এআইবিতে পড়ি, তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, অমুক জায়গায় পড়ি, পড়েন এমনভাবে যে ওই জায়গাতে পড়ে যাচ্ছেন, মানুষ হচ্ছেন না। কিন্তু দিন শেষে বুঝেন না যে বেটা আসলে কিং, ও বেশ্যার সাথে নাচে কেমনে। মিডিয়াতে সবই বেশ্যা, তারপরে মার্কা মারা বেশ্যার সাথে নাচে কেমনে। অমিতাভ বচ্চন তো নাচে নাই, জ্যাকি শ্রফ তো নাচে নাই, সানি দেওয়াল তো নাচে নাই, নাচে নাই। আপনারা কিং কিং করে পাগল হয়ে যান। অরিজিনাল কিং হচ্ছে যে মানুষকে সঠিক দিক নির্দেশনা দেয়। সেটা চাকা চৌধুরী ছিল। তার প্রতিটা অফিসিয়াল ডিসিশন, প্রতিটা প্রফেশনাল কাজ সুপার পাওয়ারফুল। তার সাথে যে চলছে, ঢাকা ডাইংয়ে যে চাকরি করছে, তাকে যদি প্রফেশনাল না বললাম যায়, ঢাকা ডাইংয়ে একদিন যে চাকরি করছে, আর সে যদি প্রফেশনালিজম যদি না শিখে, অথবা সে যেখানেই যাবে সেখানে প্রফেশনাল হিসেবেই মুখ করবে। আর ঢাকা ডাইংয়ে যদি প্রফেশনাল জন্ম না দিতে পারে, বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান নেই যেখানে প্রফেশনাল জন্ম নেবে। প্রফেশনাল কি জিনিস, ঢাকা ডাইং আপনাকে স্বীকার করতে হবে। আপনার শত্রুরও যদি কোয়ালিটি থাকে, তার ওই কোয়ালিটির জন্য তাকে এটা স্বীকার করতে হবে। আর এটাকেই বলে হচ্ছে কৃতজ্ঞতা। তাহলে ওই শাহরুখ খানের বেশ্যের সাথে, সানি লিওনের সাথে নাচা গান না দেখে, মুভি না দেখে, আপনার জীবনে প্রফেশনাল হতে গেলে শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা কি, দায়বদ্ধতা কি, ভালোবাসা কি, সম্মান কি, সেক্ষেত্রে পরীক্ষা কত রকমের আসে, এগুলো শিখতে গেলে সবার আগে আপনাকে দেখতে হবে গুরু দক্ষিণা মুভিটা দেখতে হবে। কারণ আপনার যে সিনিয়র, সে আপনার চাকরির ক্ষেত্রে না হোক, ব্যবসার ক্ষেত্রে না হোক, রাষ্ট্রের ক্ষেত্রে অথবা আপনার পরিবেশের ক্ষেত্রে তো আপনার সিনিয়র। খালেদা জি আপনার সিনিয়র, শেখ হাসিনা আপনার সিনিয়র, এরশাদ সাহেব আপনার সিনিয়র, আপনার পাশের বাসার একজন সাকসেসফুল আঙ্কেল যে একটা সরকারি চাকরিতে রাষ্ট্রের জন্য অনেক ভালো কাজ করেছে, সে আপনার সিনিয়র। এহসানুল্লাহ মিলন বাংলাদেশের শিক্ষা খাতে কত কাজ করছে, সে একজন সিনিয়র। আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, সবাই সিনিয়র আপনার। তাদের জীবনে ভালো কোন কাজটা করছে সেইটা আপনাকে গ্রহণ করতে হবে। ওখানে দলমত কোনো কিছু থাকবে না। তোফায়েল আহমেদ সাহেব দেশের জন্য কি করেছে, সেই ভালো জিনিসগুলো আপনাকে গ্রহণ করতে হবে। আর এটাকেই বলা হয় হচ্ছে পরিবেশ থেকে শেখা। আর এই পরিবেশ থেকে যেদিন শিখতে পারবেন, সেদিনই আপনি কোয়ালিটি পার্সনে পরিণত হবেন। তার আগে কোনো বই পড়ে 30% ডিসকাউন্ট, 45% ডিসকাউন্ট আর 16% ডিসকাউন্ট, এই বালের ডিসকাউন্টে আপনাকে মানুষ বানাবে না। ওই 10,000 টাকার কোর্স, 3 দিনের অমুক জবসের সেমিনার, অমুক অমুক আপনার ওই মিষ্টি কথা বলা, অথবা আপনার এই বালসাল আপনার প্রফেশনাল বানাবে না, বরঞ্চ আপনার একটা বোকাচোদা বানায় ছেড়ে দিবে, শিক্ষিত বোকাচোদা। প্রফেশনাল জিনিস কমপ্লিটলি আলাদা জিনিস। আর যখন প্রফেশনাল লেভেলে ঢুকবেন, তখনই টের পাবেন কখন যেন পরিবারের সবাই আপনাকেই গার্ডিয়ান মানা শুরু করে দিচ্ছে। তখন আপনার মধ্যে লিডারশিপ পাওয়ার চলে আসবে। আর যখন টের পাবেন আপনার পরিবার পরিজন সবাই আপনার কথা, কাজ, মতামত, স্থিতিশীলতা, বিচক্ষণতা, সাস্টেইনাবিলিটিটাকে রেসপেক্ট করতেছে, তখন আপনার উদ্যোক্তা হওয়ার দরকার হবে না। অটো উদ্যোক্তা আপনি হয়ে যাবেন এবং ওই রাস্তা আপনি নেমে যাবেন। সেজে গুজে, পার্লারের থেকে সেজে গুজে সুন্দরী হতে গেলে পাসামারা খাওয়ার অভাব হয় না। আর যে সুন্দরী, সে তার কর্মে সুন্দরী, সব কিছু মিলায় সুন্দরী। যেমন একজন রত্নগর্ভা মা, যার 3টা সন্তান, একটা পিএইচডি, একটা বিসিএস ক্যাডার, একটা ইংলিশ মিডিয়ামের লেকচারার, তাও ডক্টরেট, যার হাজবেন্ড মারা গেছে ছোট বাচ্চাটা যখন 1 বছর কোলে ছিল অথবা 8 মাসে, সেই সময় থেকে যুদ্ধ করে আপনার বাচ্চাদের মানুষ করে আজকে শেষ বয়সে সে সাকসেসফুল। ঢাকার মতিঝিলের মতো জায়গায় তার বাড়ি, তার ছেলেরা সব মানুষের মতো মানুষ। ডক্টরেট করাটা আমেরিকায় থাকে, তারপরে বিসিএস ক্যাডার ডাক্তার, সেটা দেশের মানুষকে সেবা করতেছে। ছোটটা বনানীতে বাড়িধারায় ইংলিশ মিডিয়ামের
প্রিন্সিপাল, এটাকে বলে রত্নগর্ভা নারী। আমি গল্প করতেছিলাম আমার বড় শালিকার শাশুড়ির কথা, বুঝতে পারছেন? মা কি জিনিস, নারী কি জিনিস, রত্নগর্ভা কি জিনিস। শিখতে হবে, ফিল করতে হবে যে একজন নারী তার বাচ্চা কোলে থাকা অবস্থায় হাজবেন্ডকে অ্যাক্সিডেন্টালি যখন হারায়, তখন ওই নারী বেঁচে থাকার জন্য আপনার মা কি করতেছে, আপনার বউ কি করতেছে, আপনার বোন কি করতেছে দেখেন। আর সেখানে সে টিউশনি করে নিজের তিনটা বাচ্চাকে এই লেভেলে নিয়ে গেছে এবং আজকে সে সাকসেসফুলভাবে সম্মানের সাথে টিকে আছে। এবং দেওর মেয়র যে কটা ছিল সব কটার ফিতার মতো মানুষ করছে। একটা আইএফআইসি ব্যাংকের ডিরেক্টর, আর একটা অমুক ব্যাংকের ডিরেক্টর, আর একটা তো অমুক, মানে যে কটা দেওয়া ছিল তিনটা চারটা, সেই কটারও একদম ওকেটাও জমের মতো ভয় পায় ভাবিকে, মার থেকে বেশি ভয় পায় ভাবিকে। এইটাকে বলা হয় রত্নগর্ভা নারী। আর আপনার বউ নারী, আমার বউ নারী, আপনার বোনও নারী, আমার বোনও নারী, আপনার শালিকাও নারী, আমার শালিকাও নারী। নারী কি জিনিস বুঝছেন? এ নারীর তো উদ্যোক্তার দরকার নাই। আর আপনারা উদ্যোক্তার জন্য একটা ভাইয়ের সাথে যোগাযোগ করলে কমের মধ্যে ট্রেড লাইসেন্স ব্যাংক অ্যাকাউন্ট হবে বলে ওই ভাইয়ের কাছে কাপড় খুলে ফেলান, এরপরে ডিসির কাছে যে কাপড় খুলে ফেলান। আপনার নারী উদ্যোক্তা সোদাইতে যান, নারী উদ্যোক্তা হওয়ার জন্য যান না। আমি কিন্তু খুব খাস মাল, খাস কথাবার্তা বলি, বাট জীবনের কলিজা ছিঁড়া কথাগুলো বলে দিই, যেখান থেকে আপনি সচেতন হবেন, হাজার মানুষ সচেতন হবে এবং জীবন তৈরি হবে। যদি হয় আপনার জন্য স্যালুট। আর আমি যে কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওটা করলাম, নন স্টপ এত কথা বললাম, নিজের জীবনের সময় নষ্ট করে, নিজের জীবনের অসংখ্য অসংখ্য হেরে যাওয়া, ধাক্কা খাওয়া, বঞ্চিত হওয়ার বিনিময়ে যে যা যা শিখে আপনাদের এগুলো একদম ফ্রি সব বলে দিলাম। যেটা বলছি সেটা হচ্ছে শিক্ষা দান, মানে সম্প্রদান, যেটা করে কোনো অধিকার আমার আর নাই, মন থেকে দিয়ে দিলাম। এটাকেই কাজে লাগায়, কাগজ কলম নিয়ে সব পয়েন্টগুলো তো নোট করছেন, নিজের জীবনে লেগে পড়েন, লাইফ তৈরি হয়ে যাবে। যদি কখনো আমি মারা যাওয়ার পরে আমার কবরে পাশ দিয়ে যান, অন্তত মনে মনে বলেন, সামনের পরে স্বীকার করেন আর না করেন, মনে মনে বলেন যে ভাই আপনার এই কথাগুলোর কারণে আজকে আমার লাইফটা চেঞ্জ হয়েছে, ভাই থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এইটুকুন বললেন, আর কিচ্ছু লাগবে না। আমার জন্য আপনাদের কিচ্ছু করতে হবে না, আমার রুজি আল্লাহ রাখছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।